এছাড়া হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে আমরা যে মাইক্রোপ্রসেসরটা পড়তেছি ইন্টেল 8086, তার হার্ডওয়্যার লেভেলের স্পেসিফিকেশনস, অর্থাৎ সে হার্ডওয়্যার লেভেলে কি কি কাজ অফার করতে পারে, অর্থাৎ কি কি ফাংশনালিটি অফার করতে পারে এবং কি কি সিগন্যাল পাঠায়, কি কি সিগন্যাল নেয়। মানে সহজ কথায় যদি আমরা বলতে চাই, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 8086 এর কি কি পিন আছে, সেই পিনগুলোতে সে কি সিগন্যাল পাঠায় এবং কি সিগন্যাল নিতে পারে সেই ধরনের জিনিস দেখবো। সো 8086 হচ্ছে 40টা পিন আছে, এইটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন। এবং এই 40টা পিনকে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে সাজায় রাখা হয়, যে অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি ডুয়াল ইনলাইন প্যাকেজ। এই ডুয়ালের ডি, ইনলাইনের আই এবং প্যাকেজের পি মিলে আমরা এটাকে বলি ডিআইপি। সো এটাকে বলা হয় হচ্ছে ডিআইপি অ্যারেঞ্জমেন্টে সাজানো অথবা ডুয়াল ইনলাইন অ্যারেঞ্জমেন্ট বা প্যাকেজে সাজানো। সো এইটার মানেটা কি আসলে? এইটার মানে আসলে এরকম যে, যেহেতু এখানে ডুয়াল লেখা, তার মানে আমরা বলছি দুইটা ডুয়াল ইনলাইন, সো দুইটা ইনলাইন প্যাকেজ। সো এইটার মানে কি? মানে হচ্ছে এরকম যে এক পাশ থেকে কোনো এক পাশ থেকে হচ্ছে পিনটা যদি শুরু হয়, তাহলে আরেক পাশের ক্ষেত্রে নিচের থেকে হচ্ছে পিনের কাউন্টটা শুরু হবে, শুরু হয়ে এই উপরের দিকে পিনের কাউন্টটা শেষ হবে। তো ব্যাপারটা কি? পিনটা হচ্ছে পিনের অ্যারেঞ্জমেন্টটা আমরা এরকম দেখতে পারবো যে আমাদের যে মাইক্রোচিপটা থাকবে তার একটা মাথা এরকম কাটা, সেই কাটা মাথা দেখে আমরা বুঝতে পারবো এইখানটা হচ্ছে উপরের মাথা, স্টার্টিং মাথা, তার লেফট সাইড থেকে হচ্ছে ফার্স্ট পিনটা শুরু হচ্ছে। এবং ফার্স্ট পিন শুরু হয়ে নিচের দিকে একটা একটা করে পিনের নাম্বার বাড়তেছে, এবং তার অপোজিট সাইডে নিচের দিক থেকে হচ্ছে ফার্স্ট পিনটা শুরু হচ্ছে। দেখেন এইখানে 1 থেকে 8 শেষ হয়েছে, তার অপোজিট সাইডে এখান থেকে 9 শুরু হয়েছে। এবং অপোজিট সাইড যেটা হবে, নিচের থেকে উপরের দিকে পিনের নাম্বার বাড়তে থাকবে এবং টপে এসে সবার লাস্ট পিনটা হচ্ছে আমরা পাবো। এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকে আমরা বলি ডিআইপি বা ডুয়াল ইনলাইন প্যাকেজ। যে এইখানে আরো অনেকগুলো ছবি দেওয়া, এই ছবিগুলোর মধ্যে দেওয়া আরো নানা রকম হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, পিনের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট চিপের জন্য ডিফারেন্ট ভাবে থাকতে পারে, বাট আমরা যে মাইক্রোপ্রসেসরটা পড়তেছি সেটা হচ্ছে এইভাবে করে রাখা। এই হচ্ছে কথা। সো এখন এই পিনগুলো কোনটা কি কাজ করে সেটাই হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, সো বোঝার চেষ্টা শুরু করার আগে আমরা হচ্ছে দুইটা ছোট ইনফরমেশন একটু মনে করে নিই। যে আমাদের 8086 এর ডেটা বাসের সাইজ ছিল হচ্ছে 16 বিট, অর্থাৎ 16 বিট ডেটা নিয়ে কাজ করতে পারে। 16 বিট ডেটা পাঠাতে পারে অথবা 16 বিট ডেটা নিতে পারে। আচ্ছা, এবং এইটার অ্যাড্রেস বাস ছিল 20 বিটের, অর্থাৎ 20 বিটের অ্যাড্রেস সে পাঠাইতে পারে। সো এটার মানে কি? হুম, একটা তার দিয়ে তো হচ্ছে এট এ টাইম আমরা একটা সিগন্যালে পাঠাতে পারি, রাইট? তো তার মানে কি 16 বিট ডেটা পাঠাইতে অথবা 16 বিট ডেটা রিসিভ করতে নিতে তার অ্যাটলিস্ট 16টা আলাদা আলাদা তার লাগবে। একইভাবে 20 বিটের অ্যাড্রেস যদি পাঠাতে চায়, তাহলে 8086 এর 20টা আলাদা আলাদা তার লাগবে। তো এই জিনিসটাকে মাল্টিপ্লেক্স করে আর একটু কম তারের মাধ্যমে করা হয়। কিভাবে করা হয় সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে দেখতেছি। তো আমরা যদি পিনগুলো পড়া শুরু করি, তাহলে আমরা দেখব সবার ফার্স্টে যে পিনগুলো পড়তে পারি সেগুলো হচ্ছে এইটা, যে এই যে 8086, তার তো হচ্ছে একটা পাওয়ার সোর্স দরকার। এই যে 40 নাম্বার পিন ভিসিসি, এইটি হচ্ছে তার পাওয়ার সোর্স। এইখান থেকে আমরা তাকে হচ্ছে পাওয়ার করব, অন করব। এবং যে কোনো মাইক্রোচিপের আসলে গ্রাউন্ড পিন থাকে, যে গ্রাউন্ড পিনের মাধ্যমে একটা গ্রাউন্ড পয়েন্টের সাথে কানেক্টেড হয়, অর্থাৎ এইখান থেকে পাওয়ার ঢুকে ভিতরে যা কাজ হওয়ার হয়, এরপর রেসিডুয়াল পাওয়ারটা হচ্ছে এখান থেকে বের হয়। সো যে কোনো মাইক্রোচিপই আসলে মাল্টিপল গ্রাউন্ড থাকে। সো এখানে আমরা দেখতেছি দুই দুই জায়গায় দুইটা গ্রাউন্ড, 1 নাম্বার পিনে একটা গ্রাউন্ড, 20 নাম্বার পিনে একটা গ্রাউন্ড, এবং 40 নাম্বার পিন হচ্ছে ভিসিসি। আমরা যদি একটু এদের ইনপুট আউটপুট ডিরেকশনের কথা চিন্তা করি, ভিসিসি হচ্ছে পাওয়ার নেয়, নিজের ভিতরে নেয়, তার মানে কি এটা হচ্ছে একটা ইনপুট পিন। এবং একইভাবে যদি আমরা একটু দেখি, 1 নাম্বার আর 20 নাম্বার পিন এরা হচ্ছে পাওয়ার, রেসিডুয়াল পাওয়ারটা হচ্ছে বের করে দেয়, অর্থাৎ এটা হচ্ছে আউটপুট পিন। এবং এরপরে যে একটা ইম্পর্টেন্ট পিন সেটা হচ্ছে 19 নাম্বার পিনটা, সিএলকে পিন। এই পিনটা হচ্ছে ক্লক পিন। সো ক্লক পিনের মানে কি, ক্লক দিয়ে আমরা কি কাজ করি? তো দেখেন, ক্লকের বিষয়টা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। যে ধরেন আমরা 8086-এ 1 বিটের একটা ডেটাই পাঠাচ্ছি, জিরো। ওকে, তো জিরো পাঠানোর মানে কি, কোন একটা সিগন্যাল ধরেন এখানে ওয়ানে আসে, তাকে জিরো বানাই দিলাম, জিরো বানায় সেই এই সিগন্যালটা আমি মাইক্রোপ্রসেসরকে রিড করতে দিলাম। তাহলে মাইক্রোপ্রসেসর এখানে জিরো পাবে, জিরো পাবে বুঝে আমি জিরো পাঠাইছি। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যে বাইরে থেকে সিগন্যাল পাঠাবো, জিরো পাঠাবো, কতক্ষণ ধরে পাঠাইতে থাকবো? কতক্ষণ ধরে পাঠাইলে আমার মাইক্রোপ্রসেসর বুঝতে পারবে যে আমি জিরো পাঠাইছি? দেখেন এইখানে অনেকগুলা কনসিডারেশনের ব্যাপার চলে আসতেছে। যদি এমন হয় যে খুবই র্যান্ডম কিছু ভ্যালু বলতেছি, যে ধরেন 10 সেকেন্ড ধরে যে ভ্যালু পায় একটা মাইক্রোপ্রসেসর, সেটাকে ধরেন আমরা বলি
বললাম ধরেন একটা ভ্যালু, এটা কিন্তু খুবই র্যান্ডম ভ্যালু, আসলে এত বড় ভ্যালু নিয়ে কখনো কাজ করে না। তো ধরেন এইখানে আমার টোটাল ধরেন হচ্ছে 40 সেকেন্ডের জন্য হচ্ছে আমি সিগন্যালটা পাঠাচ্ছি। তো তার মানে ব্যাপারটা কি দাঁড়াবে, প্রতি 10 সেকেন্ডে আমার মাইক্রোপ্রসেসর যদি একটা ভ্যালু নেয়, তাহলে এখানে 40 সেকেন্ড ধরে যদি আমি জিরোই পাঠাতে থাকি, তার মানে কি সে 4টা জিরো ভ্যালু নিয়ে নেবে না? আচ্ছা, আবার অপোজিট একটা কেসও চিন্তা করতে পারি, যে ধরেন আমার একটা মাইক্রোপ্রসেসর ভ্যালু নেয় হচ্ছে 50 সেকেন্ড ধরে। তো 50 সেকেন্ড ধরে কোন একটা ভ্যালু যদি স্টেবল থাকে, তাহলে সেটাকে সে ভ্যালু হিসেবে ধরে নেয়। এখন আমি এখানে কি করতেছি, 40 সেকেন্ড ধরে জিরো রাখছি, আর 41 নম্বর সেকেন্ড থেকে এটাকে আবার ওয়ান করে দিছি। ওকে, এখন মাইক্রোপ্রসেসর যদি 50 সেকেন্ড ধরে ভ্যালু নেয়, তাহলে এই টোটাল ভ্যালুটা এসে নেওয়ার চেষ্টা করবে, টোটাল ভ্যালু নিয়ে দেখবে কখনো জিরো ছিল কখনো ওয়ান ছিল। এখন সে কোন ভ্যালু নেবে সেটা বুঝতে পারবে না, বা হচ্ছে ধরেন র্যান্ডমলি ওয়ান নিয়ে নিল, লাস্টে যে ভ্যালু আছে সেটা নিয়ে নিল। দুইটার কোনোটাই কি হচ্ছে আমার এক্সপেক্টেড আউটকাম? সেটা তো না, অবশ্যই, রাইট? এই জন্য কতক্ষণ ধরে হচ্ছে একটা ডেটা থাকা দরকার, মানে ওয়্যার গুলাতে কতক্ষণ ধরে ডেটা থাকলে আমরা বুঝবো যে এইটি আমার ডেটা বা এইটা আমার ডেটা না, সেই জিনিসের জন্য ক্লক সিগন্যাল হচ্ছে পাঠাইতে হয়। তো ক্লক সিগন্যালের ব্যাপারটা কি, ধরেন হচ্ছে আমি 2 ন্যানো সেকেন্ড পর পর একটা করে এরকম করে পালস পাঠাচ্ছি। তো এরকম যদি হইতে থাকে, ধরেন আমরা হচ্ছে আপ পালসে আমরা ভ্যালু নিতে থাকবো। তো তার মানে কি, এই আপ পালসটা যতক্ষণ থাকবে ততক্ষণ যে ভ্যালু থাকবে সেইটাকে ধরেন আমরা এক ভ্যালু ধরে নিতে পারি। তাহলে এইভাবে ক্লক পালস দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে একটা ডেফিনিট টাইম মেজার বলে দিতে পারি, যে এই এতক্ষণের ভিতরে যে ভ্যালুটা আসবে সেইটা হচ্ছে আমার একটা ভ্যালু। তো এই যে আমি একটু আগে দুইটা কেস দেখাইলাম, যে হচ্ছে আমার কখনো টাইম বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, আমি কারেক্ট ভ্যালু পাঠাতে পারতেছি না, সেই জিনিসটা রিডিউস করার জন্য আসলে ক্লক পালস দরকার, যে বোঝা দরকার কতক্ষণের ভ্যালুকে আমরা একটা ভ্যালু আসলে বলতেছি, বা একটা ভ্যালু পাঠাইতে হলে বা একটা ভ্যালু নিতে হলে কতক্ষণ ওই ভ্যালুটা ধরে রাখা দরকার। এই যে কাজটা, এই কাজটা করে হচ্ছে একটা এক্সটার্নাল ক্লক ইনপুট, অর্থাৎ 8086 মাইক্রোপ্রসেসরের নিজের কাছে কোনো ক্লক নাই, এক্সটার্নাল একটা ক্লক দিয়ে তার কাছে ইনপুট পাঠাইতে হয়, এবং সেই ক্লক এই যে এই ধরনের ডিজিটাল পালস পাঠাতে থাকে। তো কখনো অন থাকে কখনো অফ থাকে, এইভাবে করে পালস পাঠাতে থাকে। এই পালসগুলোর বেসিসে আমার মাইক্রোপ্রসেসর হচ্ছে সবগুলো অপারেশন করে। অর্থাৎ যদি আমি মাইক্রোপ্রসেসরকে বলে রাখি যে ধরেন হচ্ছে 4টা পালস পাঠাইলে আমার কিছু একটা কাজ করতে হবে, তাহলে সে এই ভ্যালুগুলো গুনতে থাকবে, যে কয়টা পালস আসলো, একটা পালস আসলো তার কিছু একটা কাজ করার কথা, ততটুকু কাজ ততক্ষণের মধ্যে করে ফেলবে। 4টা পালসের মধ্যে কিছু একটা করতে বলছে, তাহলে 4টা পালসের মধ্যে হিসাব করে 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 ফেলবে। বাট যদি ক্লক পালসটাই না থাকতো, তাহলে কোনটায় কতটুকু টাইম লাগাইতে হবে সেটা তো মাইক্রোপ্রসেসর বুঝতে পারতো না। তো তখন হচ্ছে আমরা কি বলে এটাকে আনসিঙ্ক্রোনাইজড ভ্যালুর একটা ব্যাপার চলে আসতো। আচ্ছা, so এই হচ্ছে ক্লক ইনপুটের কাজ। 8086 হচ্ছে 8086 এর ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এই যে হচ্ছে ক্লক পালস, যেটা এটা তো হচ্ছে একটা ওয়েভ, রাইট? একটা ওয়েভ প্রতি সেকেন্ডে যত, মানে একটা ওয়েভ জেনারেটর প্রতি সেকেন্ডে যতগুলো ওয়েভ জেনারেট করে সেটাকে আমরা বলি হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, রাইট? সো 8086 এর ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 5, 8, 10 মেগাহার্টজ, তিনটা ফ্রিকোয়েন্সি দিয়ে কাজ করে। এবং এইখানে সেকেন্ডের একটা ব্যাপার যদি দেখি, এগুলো তো হচ্ছে ডিজিটাল সিগন্যাল, রাইট? সো কখনো অন হবে কখনো অফ থাকবে, কখনো অন কখনো অফ, জাস্ট এই দুইটা ভ্যালু হইতে পারবে, আর কিছু হইতে পারবে না। তো এখন দেখেন আমি যে সিগন্যালটা আঁকলাম এটা দেখি, যতক্ষণ অন ততক্ষণ অফ, দুইটা সমান আঁকলাম না, যতক্ষণ অন ততক্ষণ অফ। এই ধরনের সিগন্যালকে বলি হচ্ছে আমরা সিমেট্রিক সিগন্যাল, অর্থাৎ অন আর অফ টাইম হচ্ছে সমান। বাট 8086 বা আসলে যে কোনো মাইক্রোপ্রসেসরই এসিমেট্রিক সিগন্যালে কাজ করে, অর্থাৎ অন আর অফের টাইম সমান না। এই যে এই সিগন্যালটার দিকে যদি আমরা তাকাই, দেখেন অন টাইমটা কত ছোট বাট অফ টাইমটা কত বড়। তো সাধারণত এরা হচ্ছে এসিমেট্রিক সিগন্যালে কাজ করে, এবং এই এসিমেট্রিক সিগন্যালের মধ্যে কত পার্সেন্টেজ অফ টাইম অন থাকে সেই জিনিসটাকে হচ্ছে আমরা বলি ডিউটি সাইকেল। তো এইখানে যদি একটু তাকাই তাহলে দেখেন, যতটুকু অন আছে তার ডাবল পরিমাণ টাইম হচ্ছে অফ আছে। তার মানে কি, টোটাল টাইমের 1/3 অ্যামাউন্ট অফ টাইম অন আছে, রাইট? যদি হচ্ছে 2 গুণ পরিমাণ অফ থাকে এবং 1 গুণ পরিমাণ অন থাকে, তার মানে কি 1/3 পরিমাণ টাইম হচ্ছে সে অন থাকে। তো এই জন্য সেটাকে আমরা বলি হচ্ছে 33% ডিউটি সাইকেল। 1/3 এর ভ্যালু হচ্ছে 0.33, তো সেইখান থেকে হচ্ছে আমরা 33%-এর ভ্যালুটা পাই। আচ্ছা, তো এই ক্লক হচ্ছে একটা এক্সটার্নাল ক্লক থেকে ভ্যালু আসে, এবং সেই ভ্যালুটা নিয়ে হচ্ছে মাইক্রোপ্রসেসর কাজ করে। এই হচ্ছে ক্লক পিনের কাজ। এরপর যদি আমরা আরো আগেতে থাকি, তো এখন আমরা হচ্ছে সবার ফার্স্টে যে কথাটা বলছিলাম, যে আমার ডেটা পাঠাইতে হচ্ছে আমার 16টা পিন দরকার, অ্যাড্রেস পাঠাইতে হচ্ছে আমার 20টা পিন দরকার। তাহলে আমার যদি এই পিন সবগুলোই লাগে, তাহলে আমার টোটাল পিন কয়টা লাগে? আমরা দেখতেছি 36টা পিন জাস্ট অ্যাড্রেস আর ডেটা পাঠাতে লেগে যাওয়ার কথা। So এইখানে হচ্ছে আমরা একটা আইডিয়া ইউজ করি, যে মাল্টিপ্লেক্সিং।
আমরা যারা হচ্ছে একটুখানি ডিজিটাল লজিক ডিজাইন পড়ছি তারা হচ্ছে মাল্টিপ্লেক্সিং নামের কনসেপ্টের সাথে পরিচিত। এখানে আসলে কি হয়, মানে মাল্টিপ্লেক্স কনসেপ্ট আসলে খুব জটিল কিছু না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন হচ্ছে আমার এই একটা সার্কিট, এই সার্কিটের দুইটা ইনপুট আছে এবং একটা আউটপুট আছে। এখন ব্যাপারটা কি ইনপুট আউটপুট, তো দেখেন কখনো কখনো এই সার্কিটটা এইখান থেকে আমি যে ইনপুট দিছি সেটাকে সে আউটপুট বানায় দেয়, আবার কখনো কখনো এটাকে ডিসকানেক্ট করে এইখানে যে ইনপুট দিছি সেটাকে সে আউটপুট বানায় দেয়। তার মানে কি দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটাকে সে সিলেক্ট করতে পারে, সিলেক্ট করে সেইটাকে হচ্ছে আউটপুট হিসেবে ট্রিট করতে পারে। মানে এই ইনপুট আউটপুট থেকে আরেকটু ইজি করে যদি আমরা বলতে চাই, জিনিসটা হচ্ছে এরকম যে আমার কাছে দুইটা অপশন থাকবে, দুইটা অপশনের থেকে যে কোনো একটাকে স্যার টাইমের বেসিসে চেঞ্জ করতে পারবে, যে এখন আমি এইটা চাই বা অন্য একটা সময় আমি অন্য একটা চাই। So, এই যে অ্যাড্রেস আর ডাটা, এইটার জন্য হচ্ছে অনেকগুলা পিনকে মাল্টিপ্লেক্স করা হয়, এই যে যে কনসেপ্টটা দেখলাম সেই কাজটা করা হয়। এটার মানে কি, মানে যদি একটু দেখেন এই যে এখানে এডি 0 থেকে এডি 14 আর এডি 15, এই যে 16টা পিন আছে, এই 16টা পিন দিয়ে আমরা কিছু সময় ডেটা পাঠাই। ওকে, তো 16টা পিন দিয়ে ডেটা পাঠাচ্ছি। আবার অন্য কিছু সময় আমরা যে কাজ করি, এই যে দেখেন অ্যাড্রেসের জন্য 20টা পিন দরকার। 20টা পিনকে আমরা বলতে পারি 16টা পিন প্লাস 4টা পিন। So, এই যে ডেটার 16টা পিন ছিল, এই 16টা পিন দিয়ে মাঝে মাঝে হচ্ছে অ্যাড্রেসের প্রথম 16টা বিটের ডেটা পাঠাই। তো এই কথাটা কি বুঝতে পারতেছি, মানে ব্যাপারটা কিরকম, যে এই 16টা পিন দিয়ে কিছু কিছু সময় আমরা অ্যাড্রেস পাঠাই, কিছু কিছু সময় হচ্ছে আমরা ডেটা পাঠাই। তো তার মানে কি আমার হচ্ছে 16টা, আরো এক্সট্রা 16টা পিন লাগতো অ্যাড্রেসের জন্য, যেটা হচ্ছে আমার বেঁচে গেল, যেহেতু একই পিন দিয়ে এক সময় আমি অ্যাড্রেস পাঠাইতে পারি, অন্য সময় আমরা ডেটা পাঠাতে পারি। তাহলে হচ্ছে আমরা পিন বাঁচাতে পারতেছি 16টা পিন। বাট অ্যাড্রেসের সাইজ তো হচ্ছে 20 বাইট, 16টা পিন দিয়ে হবে না, এই জন্য আরো 4টা পিন দরকার, এই 4টা পিন দিয়েও অ্যাড্রেস যায়। তো যেই টাইমগুলোতে অ্যাড্রেস যাবে তখন কি হবে, এডি 0 থেকে এডি 19 পর্যন্ত টোটাল 20টা পিন দিয়ে জাস্ট অ্যাড্রেসের ভ্যালুই যাইতে থাকবে। আবার অন্য টাইমগুলোতে যেটা হবে সেটা হচ্ছে এডি 0 থেকে এডি 15, এই 16টা পিন দিয়ে জাস্ট ডেটাই যেতে থাকবে। ওই টাইমে এডি 16 থেকে এডি 19 অন্য ভ্যালু যাবে, সেটা কি আমরা হচ্ছে পরে দেখতেছি। তো এই হচ্ছে মানে মাল্টিপ্লেক্সিং এর সুবিধাটা, যে আমরা অল্প পিন ইউজ করে, দেখেন আমাদের ইউজ করা দরকার ছিল 36টা পিন, তার জায়গায় আমরা 16টা পিন কম ইউজ করে জাস্ট 20টা পিন ইউজ করতেছি। এই 20টা পিন ইউজ করে আমরা অ্যাড্রেসও পাঠাতে পারতেছি, ডেটাও পাঠাতে পারতেছি। এখন কোন সময় কোনটা যাবে এইটার কিছু ডেফিনেশন আছে। সো এইগুলোর জন্য হচ্ছে T1 T2 T3 T4 এই ধরনের জিনিসগুলো বোঝা দরকার। এটার মানে কি সেটা হচ্ছে আমরা ক্লক পড়ার সময় বুঝবো, বাট সেটা পড়ার আগে আমরা খানিকটা একটু চিন্তা করি। এই যে হচ্ছে আমরা একটু আগে এরকম ক্লক পালস দেখছিলাম, সো 4টা ক্লক পালস মিলে একটাকে আমরা বলি হচ্ছে বাস সাইকেল বলি জিনিসটাকে। সো বাস সাইকেল মানে কি সেটা আমরা পরে দেখবো, বাট মেইনলি ধরেন 4টা ক্লক সাইকেল মিলে আমরা কিছু একটা বলি জিনিসটাকে। সো 4টা যেহেতু ক্লক সাইকেল আছে সেগুলোকে আমরা ভাগ ভাগ করে বলতে পারি T1 T2 T3 T4, 4টা ক্লক সাইকেল। তো নর্মালি যেটা হয়, এই যে প্রথম ক্লক সাইকেলটা যখন চলতে থাকে তখন এডি 0 থেকে এডি 19 এই সবগুলা পিন দিয়ে অ্যাড্রেসের ভ্যালু যাইতে থাকে, এবং বাকি যে ক্লক সাইকেলগুলো T2 T3 T4 এই টোটাল টাইমগুলোতে এডি 0 থেকে এডি 19 আসলে এডি 15 পর্যন্ত এই পিনগুলো দিয়ে ডেটা যাইতে থাকে। এবং এডি 16 থেকে এডি 19-এ দেখেন বাকি যে টাইমগুলো অর্থাৎ T2 T3 T4 এই টাইমগুলোতে এডি 0 থেকে এডি 15-এ যাচ্ছে ডেটা। তাহলে কি এডি 16 থেকে এডি 19-এ আর অ্যাড্রেস রাখা দরকার, আমরা অ্যাড্রেসের প্রথম 16 বিটে তো পাচ্ছি না। তো লাস্টের 4টা বিট দিয়ে কি করব, তো লাস্টের 4টা বিট দিয়ে তখন হচ্ছে অন্য কোনো সিগন্যাল পাঠানো হয়। কি সিগন্যাল সেটা একটু পরে পড়তেছি। তো এইটা হচ্ছে একটা মনে রাখার বিষয় যে আমরা মাল্টিপ্লেক্সিং করে কি সুবিধা পাইলাম এবং কোন ক্লক সাইকেলে কোন টাইপের ডেটা যাইতে থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা আগে থাকি, আচ্ছা আগানোর আগে একটা জিনিস একটু চিন্তা করি। এই যে এডি 0 থেকে এডি 15, এই দেখেন এইখানে 14টা পিন একসাথে আছে, 15 নম্বর পিনটা কিন্তু ভিসিসির নিচে এখানে আলাদা করে থাকে। ওকে, আচ্ছা এই যে 16টা পিন আছে, এই 16টা পিন কি ইনপুট পিন নাকি আউটপুট পিন? এখন একটা জিনিস চিন্তা করেন, আমার অ্যাড্রেস বাসতে হচ্ছে ইউনিডিরেকশনাল, মানে কি অ্যাড্রেসের ভ্যালুটা মাইক্রোপ্রসেসর থেকে বাইরের দিকে যায়, রাইট? তার মানে কি মাইক্রোপ্রসেসরের রেসপেক্টে এই পিনগুলোকে তখন হচ্ছে আউটপুট পিন হওয়া দরকার যখন অ্যাড্রেস যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই সেম পেনগুলো ইউজ করে আমি আবার ডেটাও পাঠাই। এখন ডেটার ক্ষেত্রে চিন্তা করেন, ডেটা মাইক্রোপ্রসেসরে আসতেও পারে, যাইতেও পারে। তার মানে কি যখন ডেটা পাঠাই তখন এডি 0 থেকে এডি 15 এই পিনগুলোকে ইনপুট পিনও হওয়া দরকার, আউটপুট পিনও হওয়া দরকার। যদি আমি ডেটা নিতে থাকি তাহলে ইনপুট পিন হওয়া দরকার, যদি আমি ডেটা পাঠাতে থাকি তাহলে আউটপুট পিন হওয়া দরকার। তার মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লক সাইকেলের উপর বেস করে
এই পিনগুলো ইনপুট পিনও হইতে পারে, আউটপুট পিনও হইতে পারে, রাইট? তার মানে সহজ করে দেখি, এই পিনগুলো হচ্ছে বাই ডিরেকশনাল পিন, অর্থাৎ এগুলো ভ্যালু নিতেও পারে, ভ্যালু পাঠাইতেও পারে, সিগন্যাল নিতেও পারে, সিগন্যাল দিতেও পারে। আচ্ছা, এরপরে পরের পিনগুলো তুই যদি তাকাই, যে AD16 থেকে হচ্ছে AD19 পর্যন্ত পিনগুলো, এই পিনগুলোর জন্য কি বললাম, যে এরাও T1 ক্লক সাইকেলে অ্যাড্রেসের ভ্যালু বের করতে থাকে। তাহলে ঠিক আছে, T1 ক্লক সাইকেলে ভ্যালু বাইরে পাঠাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে আউটপুট পিন। বাকি ক্লক সাইকেলে কি করবে? T2, T3, T4। তো বাকি ক্লক সাইকেলে এখান থেকে হচ্ছে কিছু স্ট্যাটাস সিগন্যাল বের হবে, এই স্ট্যাটাস সিগন্যালগুলোকে আমরা বলতেছি S3, S4, S5, S6। সো বাকি ক্লক সাইকেলগুলোতে এই আউটপুট সিগন্যাল বের হবে, স্ট্যাটাস সিগন্যাল। তো যেহেতু আবার একই কথা বের হবে বলতেছি, তার মানে কি এগুলো তখন আউটপুট থাকতেছে, সো T1ও আউটপুট, বাকি ক্লক সাইকেলও আউটপুট, তার মানে এগুলোকে আমরা বলতে পারি আউটপুট পিনস। এখন এই স্ট্যাটাস সিগন্যালগুলোর মানে কি, এগুলো দিয়ে কি বোঝানো হয়, সেইটার জন্য হচ্ছে আমরা এর পরের টেবিলটা দেখি। এই যে S4 আর S3 এর ভ্যালু, তার উপর বেস করে আমরা বুঝাই যে আমরা এখন কোন সেগমেন্ট অ্যাক্সেস করতেছি। আমরা মেমরি সেগমেন্টেশনে দেখছিলাম মেমোরিকে হচ্ছে আমরা চারটা ভার্চুয়াল সেগমেন্ট, বা হচ্ছে আমাদের নিজের মাথায় লজিক্যালি চিন্তা করি এরকম একটা সেগমেন্টে ভাগ করি। কি কি সেগমেন্ট? ডেটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। সো এই মোমেন্টে এখন মাইক্রোপ্রসেসর কোন সেগমেন্ট অ্যাক্সেস করতেছে সেগুলো বোঝানোর জন্য এই যে A16 আর A17 এর পিন দুটো ইউজ করা হয়। এগুলাকে অপোজিটলি বা অল্টারনেটিভলি আমরা চিনি S3 এবং S4 পিন নামে। সো দেখেন এইগুলোর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে কোন সেগমেন্টটা এখন অ্যাক্সেস করা হচ্ছে। 00 মানে এক্সট্রা সেগমেন্ট, 01 মানে স্ট্যাক সেগমেন্ট, 10 মানে কোড সেগমেন্ট, 11 মানে ডেটা সেগমেন্ট। কোন সেগমেন্টটা এখন অ্যাক্সেস করা হচ্ছে একটু যদি খেয়াল করেন, দেখেন এইখানে যদি সিরিয়াল দেখতে চাই, এইখানে সিরিয়াল কিন্তু S3 আগে, S4 পরে। বা টেবিলে যদি সিরিয়াল দেখতে চাই, S4 আগে, S3 পরে। এই জিনিসটা একটু খেয়াল করবেন, খেয়াল না করলে অনেক অনেক সময় ভুল হয়। দেখেন আমাকে যদি এক্সামে কোয়েশ্চেন দেওয়া থাকে এরকম, যে S3 এর ভ্যালু হচ্ছে 0, S4 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখন হচ্ছে কোন সেগমেন্ট? এখন আপনি মুখস্থ করে গেছেন 0 আর 1 মানে স্ট্যাক সেগমেন্ট, আপনি বলবেন স্ট্যাক সেগমেন্ট, বাট আসলে কিন্তু স্ট্যাক সেগমেন্ট না, একটু খেয়াল করেন এটার সিরিয়াল কোনটা। S4 আগে, S3 পরে। এখন যদি S4 আগে, তার মানে 1 আগে বসান, S3 পরে বসান, 10, 10 মানে কিন্তু কোড সেগমেন্ট। দুইটা কিন্তু আলাদা জিনিস, ওকে? এইটা একটু খেয়াল করে রাখা দরকার। আচ্ছা, এরপরে যদি আমরা আগে থাকি, এরপরে হচ্ছে আরো দুইটা স্ট্যাটাস সিগন্যাল আছে, S5 আর S6। S5, এই স্ট্যাটাস সিগন্যালটার মানে কি সেইটা বোঝার জন্য চলেন হচ্ছে আমরা আগে এই দুইটা পিন পড়ে আসি, 17 আর 18 নাম্বার পিন, NMI আর ইন্টারাপ্ট, এই দুইটার মানে কি সেটা আগে একটু দেখে আসি। আচ্ছা, সো এই হচ্ছে 17 আর 18 নাম্বার পিন। আমরা অলরেডি হচ্ছে ল্যাবে ইন্টারাপ্ট ইউজ করে ফেলছি, ল্যাবে একটা ইন্টারাপ্ট হচ্ছে আমরা সবসময় ইউজ করি ইনপুট আউটপুট নেওয়ার সময়, INT21H। এই ইন্টারাপ্টটা কল করলে কি হয়, একটা কনসোল ওপেন হয়, যে কনসোলে আমরা ইনপুট নিতে পারি বা হচ্ছে আউটপুট দিতে পারি। ইন্টারাপ্ট কথাটার আসলে মানে কি, ইন্টারাপ্ট দিলেই কেন আমরা ইনপুট আউটপুট নিতে পারি, এটার মানে কি? দেখেন ইন্টারাপ্ট শব্দটার মানে কি, ইন্টারাপ্ট শব্দটার মানে হচ্ছে কেউ কিছু একটা কাজ করতেছে, সেই কাজের মাঝখানে তাকে আটকানো, জ্বালানো, রাইট? সো এইখানে আসলে এই জিনিসটা এরকমই বোঝানো হচ্ছে, যে ইন্টারাপ্ট মানে আমরা বুঝাই মাইক্রোপ্রসেসরকে একটা স্পেসিফিক কিছু কাজ করতে হবে। সো এই স্পেসিফিক কাজের জন্য রিকোয়েস্ট পাঠানো, এটি হচ্ছে আমরা বলি ইন্টারাপ্ট। তো দেখেন এই আমরা যখন হচ্ছে ল্যাবে কোড করি তখন আমরা কি লিখি, INT21H। আইএনটি মানে হচ্ছে ইন্টারাপ্ট, কেমন ইন্টারাপ্ট? 21, 21 নাম্বার ইন্টারাপ্ট, তার মানে ইন্টারাপ্টের আবার নাম্বারও আছে। তো 20 নাম্বার ইন্টারাপ্ট আছে, 19 নাম্বার ইন্টারাপ্ট আছে, 22 নাম্বার ইন্টারাপ্ট আছে, অনেকগুলো আছে। তো প্রত্যেকটি ইন্টারাপ্টের কিছু মিনিং আছে। তো 21 নাম্বার ইন্টারাপ্টের মিনিং কি? 21 নাম্বার ইন্টারাপ্টের মিনিং হচ্ছে একটা এক্সটার্নাল কনসোল ওপেন করা, সেখানে আমরা ইনপুট নিতে পারি, আউটপুট করতে পারি, যেটা খুশি করতে পারি, বাট একটা এক্সটার্নাল কনসোল ওপেন করা, যে ইউজারকে আমি কিছু ভ্যালু দেখাতে পারবো বা ইউজার থেকে ভ্যালু কিছু নিতে পারবো। তো এই ধরনের অনেকগুলা কাজের জন্য আলাদা আলাদা ইন্টারাপ্ট বানানো আছে। So, এই যে হচ্ছে 18 নাম্বার পিন, এই পিনটা দিয়ে হচ্ছে আমরা ইন্টারাপ্টের রিকোয়েস্ট করতে পারি, হার্ডওয়্যার ইন্টারাপ্টের রিকোয়েস্ট। তার মানে কি, ধরেন হচ্ছে আমার 8086 এর সাথে আমি এক্সটার্নাল কোনো একটা প্রসেসর বা মেমোরি বা কো প্রসেসর যে কোনো কিছু একটা অ্যাড করার চেষ্টা করতেছি। তো তার থেকে সে কোনো একটা ভ্যালু পাঠাবে বা সে কোনো একটা কাজ করতে চায়, এখন আমার মাইক্রোপ্রসেসর নিজেও কোনো একটা কাজ করতেছে। So, এই কাজের মাঝখানে কি তাকে ইন্টারাপ্ট করতেছে না? এটাই হচ্ছে বিষয়, যে এক্সটার্নাল সে যখন নিজের কাজ করতে চাবে, সে তখন মাইক্রোপ্রসেসরকে বলবে যে আই ওয়ান্ট টু ডু সামথিং অফ মাই ওন, একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল পাঠাবে, যে আমি এই কাজটা করতে চাই, আর ইউ ফ্রি নাও। তো দেখেন সে যদি ফ্রি থাকে তখন এই যে 24 নাম্বার পিন, এই 24 নাম্বার পিনটা দিয়ে সে জানাবে সে এখন ফ্রি আছে। এই 24 নাম্বার পিনটার মানে কি দেখেন, INTA। INTA মানে হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট।
ইন্টারাপ্ট যে পাঠানো হয়েছে সেটাকে আমি অ্যাকনলেজ করলাম যে হ্যাঁ আমি তোমার ইন্টারাপ্ট শুনছি, এখন আমি তোমার কাজটা করে দিব। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন একটু দেখেন এই ইন্টারাপ্ট সিগন্যালের মানে কি, এক্সটার্নাল কেউ আমাকে বলতেছে, মাইক্রোপ্রসেসরকে বলতেছে যে কিছু একটা কাজ করতেছে, তার মানে কি এখানে সিগন্যাল আসতেছে, এই জন্য এটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল। এবং যেহেতু হচ্ছে একটা হার্ডওয়্যার সিগন্যাল পাঠায় ইন্টারাপ্ট পাঠাচ্ছি, এই জন্য এটা নাম হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। দেখেন আমরা যখন হচ্ছে অ্যাসেম্বলিতে কোড লিখি তখন এই যে ইন্টারাপ্ট 21H লিখি, তখন কি কোডের ভিতর থেকে 21 নম্বর ইন্টারাপ্টকে কল করি, তো তখন ওইটাকে আমরা বলি সফটওয়্যার ইন্টারাপ্ট। আর এখানে যেহেতু হচ্ছে হার্ডওয়্যার সিগন্যাল পাঠিয়ে ইন্টারাপ্ট করতেছি, এই জন্য এটার নাম হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এখন এইখানে সেকেন্ড একটা কথা লেখা দেখেন, ক্যান বি মাস্কড, এই কথাটার মানে কি? So, এই কথাটার মানে হচ্ছে আসলে আমরা চাইলে এটাকে পাত্তা না দিতে পারি। ওকে। তো তার মানে কি ইন্টারাপ্টের মানে হচ্ছে বাইরে থেকে কি আমাকে কিছু একটা কাজ করতে বলতেছে, যে আমি এই কাজটা করব অথবা তোমার এই ডেটাটা দাও বা সামথিং কিছু একটা। সেই কাজটা যে আমি সবসময় করতে চাই সেটা কিন্তু নেসেসারি না, আমি নাও করতে চাইতে পারি। এই যে এই ইন্টারাপ্টকে আমি পাত্তা নাও দিতে পারি, ইগনোর বা অ্যাভয়েড করতে পারি, এই কথাটাই হচ্ছে এই কথাটা ক্যান বি মাস্কড। চাইলে আমি আই ক্যান ইগনোর দিস, আই ক্যান মাস্ক দিস। সো দেখেন, এখন কোনো কোনো কেস এরকম হইতে পারে যে আমার আসলে ইন্টারাপ্টকে মাস্ক করলে সমস্যা, যেমন ধরেন হচ্ছে আমি একটা এক্সটার্নাল ডিভাইসে ডেটা রাখার চেষ্টা করতেছি, অর্থাৎ 8086 থেকে ডেটা নিয়ে কোন একটা ডিভাইস রাখবে, তার হচ্ছে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। সো তার এখনই হচ্ছে যত ফাস্ট সম্ভব ডেটাটা নিয়ে রেখে দেওয়া দরকার। এখন সে যদি একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠায় আর সেটাকে যদি আমি মাস্ক করে ফেলি অর্থাৎ ইগনোর করে ফেলি, তাইলে তো সমস্যা। তাহলে এর ব্যাটারি শেষ হয়ে গেল, সে আর ডেটা পাইলো না, ঝামেলা হয়ে গেল। তো এইটার জন্য হচ্ছে আরেকটা পিন রাখা, 17 নাম্বার পিন, যেটা হচ্ছে এনএমআই বা নন মাস্কেবল ইন্টারাপ্ট। ওকে। তো এই ইন্টারাপ্টকে মাস্ক করা যায় না, অর্থাৎ ইগনোর বা অ্যাভয়েড করা যায় না। এই ইন্টারাপ্ট সিগন্যালে যদি কোনো ইন্টারাপ্ট আসে, তাহলে সেই ইন্টারাপ্টকে আমার মাস্ট হ্যান্ডেল করতে হবেই হবে। এইখানে হ্যান্ডেল যে করতে হবে এইটার ক্ষেত্রে একটা জিনিস একটু চিন্তা করা দরকার, কখন হ্যান্ডেল করতে হবে। এইটা যদি একটু পড়ে দেখি, দেখেন কি লেখা, ইনিশিয়েটস দ্য ইন্টারাপ্ট অ্যাট দ্য এন্ড অফ কারেন্ট ইনস্ট্রাকশনস। এইটা আসলে যে কোনো ইন্টারাপ্টের জন্যই ট্রু। অর্থাৎ একটা ইন্টারাপ্টকে যদি আমি মার্কস করি অথবা না করি, যেটাই করি, যখনই আমি হচ্ছে ইন্টারাপ্টটাকে সার্ভিস করা শুরু করব, ধরেন আমি ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি ইন্টারাপ্ট পাইছি, এখন আমি এই কাজটা করব, এই জিনিসটা কখন শুরু হবে? এই জিনিসটা শুরু হবে শুধুমাত্র তখনই যখন 8086 নিজে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছিল ওইটা শেষ হবে, তারপরে। তো আমি নন মাস্কেবল ইন্টারাপ্ট পাঠাই আর মাস্কেবল ইন্টারাপ্ট পাঠাই, ডাজেন্ট ম্যাটার, আমার সবার আগে হচ্ছে 8086 এর নিজে যে ইনস্ট্রাকশনটা কারেন্ট চলতেছিল সেইটা শেষ করা লাগবে। সেইটা শেষ করার পরেই শুধুমাত্র হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস করা শুরু করবে, সেটা নন মাস্কেবল হোক অথবা মাস্কেবল হোক। এটা একটু মনে রাখা দরকার। সো নন মাস্কেবল ইন্টারাপ্ট একইভাবে হচ্ছে একটা এক্সটার্নাল ডিভাইস এখানে সিগন্যাল পাঠাচ্ছে যে আমি কিছু একটা করতে চাই, সেজন্য এইটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল। তো এখন আমরা যদি একটু ফিরে আসি, আমরা 24 নাম্বার পিন বা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সেটা একটু পরে পড়বো, সেটা দিয়ে কি করা হয় সেটা আমরা অলরেডি বলে ফেলছি। এই যে ইন্টারাপ্টটা যে নিছি, এই ইন্টারাপ্টটা নিয়ে কাজ করা শুরু করছি এই অ্যাকনলেজমেন্টটা পাঠাই এটা দিয়ে। অর্থাৎ আমি এইখান দিয়ে ধরেন একটা ইন্টারাপ্ট পাঠাইছি, এখন আমি কি বললাম, কখনো কখনো আমি এটাকে অ্যাভয়েড বা ইগনোরও করতে পারি। সো অ্যাভয়েড বা ইগনোর করছি নাকি আসলেই তাকে পাত্তা দিচ্ছি, আসলে তার কাজটা করতেছি, সেইটা বুঝে হচ্ছে এই অ্যাকনলেজমেন্ট দিয়ে। অ্যাকনলেজমেন্টে যদি আমরা বুঝাই হ্যাঁ আমরা কাজ করা শুরু করছি, তাহলে এক্সটার্নাল ডিভাইসটা বুঝবে ঠিক আছে আমার ইন্টারাপ্ট সার্ভিস করা শুরু করছে। আর যদি এখানে অ্যাকনলেজ না করি, তার মানে বুঝতে পারবো যে ইন্টারাপ্টটা মাস্কড হয়ে গেছে বা ইন্টারাপ্টটাকে ইগনোর করা হয়েছে। আচ্ছা, সো এখন আমরা অ্যাকচুয়ালি যে পিনটা পড়তেছিলাম সেটা হচ্ছে S5। তো এই হচ্ছে S5 পিনটা। S5 পিনের কাজ কি আমরা যদি একটু পড়ে দেখি, যখন S5 পিনের ভ্যালু হচ্ছে 1, তখন হচ্ছে ইন্টারাপ্ট ইনেবলড। যখন S5 পিনের ভ্যালু 0, তখন ইন্টারাপ্ট ডিসেবলড। এখন এইটার মানে কি, দেখেন ইন্টারাপ্ট ডিসেবল মানে কি, S5 এর ভ্যালু 0 হলে ইন্টারাপ্ট ডিসেবল থাকবে, তার মানে কি S5 এর ভ্যালু যখন 0 থাকবে তখন যদি আমি ইন্টারাপ্ট সিগন্যাল এই পিনটা দিয়ে কোনো ইন্টারাপ্ট পাঠাই, তাহলে সেই ইন্টারাপ্টটাকে সার্ভিস করবে না। কেন? কজ আমার এখন ইন্টারাপ্ট ডিসেবল। তো এই জিনিসটা কখন হয়, ধরেন কোনো একটা ক্রিটিক্যাল কাজ করতেছে 8086, যার মাঝখানে যদি ইন্টারাপ্টেড হয় তাহলে সে কোনো ডেটা হারায় ফেলবে বা কোনো একটা ঝামেলা হবে। তো তখন হচ্ছে ইন্টারাপ্ট ডিসেবল করে রাখি আমরা, এবং এই পিনটা দিয়ে, S5 পিনটা দিয়ে আমরা হচ্ছে বাইরে জানাতে থাকি যে দেখো এখন ইন্টারাপ্ট ডিসেবল, ইন্টারাপ্ট সিগন্যাল পাঠালেও কোনো লাভ নেই, আমরা এখন কোনো একটা কাজ করতে থাকবো। আবার যখন হচ্ছে এটার ভ্যালু 1, তখন আমরা বুঝাই যে এইটা হচ্ছে ইনেবল করা, অর্থাৎ বাইরে থেকে ইন্টারাপ্ট পাঠাও, আই মে সার্ভিস ইট, আই মে নট সার্ভিস ইট, বাট এখন আমি জিনিসটা নেওয়ার পজিশনে আছি, আমি এখন চাইলে ইন্টারাপ্টটা সার্ভিস করতে পারি। সো
আমরা যখন ফ্ল্যাগ পড়ছিলাম তখন হচ্ছে আমরা কিছু স্ট্যাটাস ফ্ল্যাগ পড়ছিলাম, ডিরেকশন ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ। সো ওইখানে একটা ফ্ল্যাগের কথা ছিল ইন্টারাপ্ট ফ্ল্যাগ। এই ইন্টারাপ্ট ফ্ল্যাগটার সাথে হচ্ছে এইটা ডিরেক্ট কানেকশন। সো দেখেন, ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু যখন ওয়ান তখন হচ্ছে ইন্টারাপ্ট ইনেবল। এই যে ওয়ান, এই ভ্যালুটাই হচ্ছে S5 যে বের হইতে থাকে। ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু যখন জিরো তার মানে ইন্টারাপ্ট ডিসেবল, এখন ইন্টারাপ্ট নিব না। এই জিরো ভ্যালুটাই S5 দিয়ে বাইর হইতে থাকে। তো দেখেন S5 দিয়ে ভ্যালু বের হচ্ছে, তার মানে কি এটা একটা আউটপুট সিগন্যাল। আবার একইভাবে হচ্ছে S6 এর দিকে যদি তাকাই, S6 হচ্ছে আরেকটা স্ট্যাটাস সিগন্যাল। এই সিগন্যাল দিয়ে আমরা কি বুঝাই দেখেন, এইটা দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে কে বাস মাস্টার। এখন প্রশ্ন হচ্ছে বাস মাস্টার মানে কি। দেখেন, বাস মানে কি, বাস মানে হচ্ছে এই যে আমাদের তারগুলা, অ্যাড্রেস এবং ডেটার তার সেগুলা। বাস মাস্টার মানে এই তারগুলাকে কে কন্ট্রোল করতেছে, অর্থাৎ এই তারগুলাতে কোন ডেটা যাবে, কি ডেটা যাবে, এই জিনিসটা কে কন্ট্রোল করতেছে। দেখেন আমাদের মাথায় তো এখন কথা আসা উচিত এরকম, যে 8086 যে মাইক্রো প্রসেসর সেইটার যে বাস সেটা কিন্তু সে নিজেই চালাবে। আসলে নর্মালি সে নিজেই চালাতে থাকে। বাট একটা যেটা জিনিস হয়, কো প্রসেসর নামে একটা জিনিস আছে, বা হচ্ছে এক্সটার্নাল এরকম ডিভাইস আছে, যে মানে কি, যেইটা হচ্ছে এই 8086 সাথে মিলে, একসাথে মিলে কোনো একটা কাজ করতে চায়। তো দেখেন, একসাথে মিলে যখন কাজ করতে যাবে তখন কি, সে কোনো কোনো সময় এই বাসগুলোর কন্ট্রোল নিজের হাতে চাইতে পারে। যে ধরেন একটা এক্সটার্নাল কোপ্রসেসর ধরেন ফ্লোটিং পয়েন্ট নাম্বারের এডিশন করে দেয়, ওকে। আমরা 8086 এ কাজ করতেছি, দেখেন আমরা 8+12 এই ধরনের যোগ বিয়োগ করতে পারি, কিন্তু ধরেন 8.12+12.12 এই ধরনের যোগ বিয়োগ করতে পারি না। তো দেখেন, ধরেন হচ্ছে আমি একটা ফ্লোটিং পয়েন্ট কোর প্রসেসর এটার সাথে অ্যাড করলাম, ফ্লোটিং পয়েন্ট কোর প্রসেসর আমার জন্য ক্যালকুলেশন করলো, ক্যালকুলেশন করে এই ভ্যালুগুলো এখানে হচ্ছে একটা একটা পিনে পাঠাইতে থাকবে। তো এই যে দেখেন, এই পিনগুলো থেকে সে ডেটা নিবে বা এই পিনগুলোতে সে ডেটা পাঠাবে। এই যে ডেটা নেওয়া পাঠানো প্রত্যেকবার হচ্ছে সে 806 এর কাছে রিকোয়েস্ট করবে, যে দেখো আমি ডেটা পাঠাতে চাই, আর ইউ রেডি। 806 বলবে ইয়েস আই এম রেডি, তারপর ডেটা পাঠাবে। তারপর আবার ডেটা নেওয়ার সময় জিজ্ঞেস করতে হবে 806 যে আমি ডেটা নিতে চাই, আর ইউ রেডি। 806 বলবে ইয়েস আই এম রেডি, তারপর নিবে। এই যে মাল্টিপল স্টেপ গুলা মাঝখানে পড়ে যাচ্ছে, সেইটাকে সরায় এমন হইতে পারে যে এই দুইটা মিলে, মানে এই প্রফেসর আর 806 মিলে একটা কাজ করতে যাচ্ছে। এবং এখন 806 ট্রাস্ট করে যে সবগুলা তার এর হাতে তুলে দিলেও কোনো সমস্যা নাই। তো তখন মানে কি, এই তারগুলার কন্ট্রোল এই এক্সটার্নাল প্রফেসরটার হাতে দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই প্রফেসরটা যখন যে ডেটা খুশি পাঠাবে, যখন যে ডেটা খুশি নিবে। তার মানে কি, তখন এই কোপ্রসেসরটাই হচ্ছে বাস মাস্টার। সো এইটাই হচ্ছে একটা কেস। S6 যে স্ট্যাটাস সিগন্যাল, এইটা দিয়ে হচ্ছে আমরা এইটাই বুঝি, যে আমার যে বাস এর তারগুলো আছে, ওয়্যারগুলো আছে, এইটার কন্ট্রোল এখন কার হাতে। যখন S6 এর ভ্যালু জিরো তখন আমরা বুঝি 8086 নিজেই বাস মাস্টার, অর্থাৎ এগুলার কন্ট্রোল তার নিজের হাতে। যখন S6 এর ভ্যালু ওয়ান তখন আমরা বুঝি 8086 বাস মাস্টার না, অন্য কেউ বাস মাস্টার, অন্য কেউ এই বাসগুলোকে কন্ট্রোল করতেছে। তো একইভাবে এইটা হচ্ছে একটা আউটপুট সিগন্যাল। এটা যেহেতু হচ্ছে একটা আউটপুট সিগন্যাল, তাহলে একটু চিন্তা করি, দেখেন S3 S4 S5 S6 এই চারটে স্ট্যাটাস সিগন্যাল সবগুলোই ছিল আউটপুট সিগন্যাল। আবার এইগুলা অন্য টাইমে, অর্থাৎ T1 যে টাইম, সেই টাইমে এই চারটা দিয়ে হচ্ছে আমার অ্যাড্রেস বের হয়, আউটপুট। তার মানে কি, এই চারটা পিন দিয়ে সবসময় আমার আউটপুটই হচ্ছে। So এই জন্য এই চারটা পিন হচ্ছে আউটপুট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরের পিনগুলোতে আগে থাকি। তো এরপরে যদি দেখি, BHE একটা পিন, এই পিনটার নাম BHE কোত্থেকে আসছে, বি মানে বাস, এইচ মানে হাই, ই মানে ইনেবল। এই পিনটার মানে কি সেটা বুঝার আগে এই পিনটার উপরে বার কেন দেওয়া সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা যে সিগন্যাল গুলো পড়ছি, দেখেন ধরেন হচ্ছে আমার S5 সিগন্যাল। S5 সিগন্যাল দিয়ে আমরা কি বুঝাই, ইন্টারাপ্ট ইনেবল আছে নাকি ইনেবল নাই, রাইট? তো দেখেন, ইনেবল থাকার মানে কি আসলে, ইনেবল থাকার মানে অন থাকা না। আমরা যখন বলি কোনো কিছু এনেবলড আছে, তার মানে আমরা কি বোঝাই, জিনিসটা অন আছে, রাইট? যেমন ধরেন আমার রুমের লাইটটা অন আছে, আমি কি এই কথাটাকে ডিফারেন্ট ভাবে বলতে পারি না, আমার রুমের লাইটটা ইনেবল করা আছে। তো দেখেন, এইটার ভ্যালু যখন ওয়ান হয় তখন আমরা বলতেছি এইটা অন, এইটার ভ্যালু যখন জিরো হয় তখন আমরা বলতেছি এইটা অফ। এই যে কেসটা, এই ধরনের পিনকে আমরা বলি অ্যাক্টিভ হাই। অ্যাক্টিভ হাই মানে কি, মানে যেই পিনটা যখন হাই হয় তখন সে বোঝায় সে অ্যাক্টিভ আছে বা অন আছে। দেখেন, হাই হওয়ার মানে কি, দুইটি আমার ভ্যালু আসতে পারে, জিরো আর ওয়ান। এই দুইটার মধ্যে হাই কোনটা, ওয়ান হচ্ছে হাই। তো যখন ওয়ান থাকবে তখন সে বুঝাবে সে অ্যাক্টিভ, সে অন। দেখেন আমরা S5 পিনের ক্ষেত্রে আসলে তাই দেখে আসছি, যে যখন ওয়ান থাকে তখন সে বোঝাচ্ছে সে এনেবল বা অন আছে। এই ধরনের পিনকে আমরা বলি অ্যাক্টিভ হাই পিন। আর এই যে BHE, এই ধরনের পিন গুলাকে আমরা বলি অ্যাক্টিভ লো পিন।
কি দেখে আমি বুঝলাম এটা অ্যাক্টিভ লো পিন? অ্যাক্টিভ লো পিনের উপরে এরকম একটা বার দেওয়া থাকে, বা আমরা যখন খাতায় কোয়েশ্চেনে লিখি তখন এরকম ভাবে লিখি BHE প্রাইম। ওকে, এরকম করে একটা প্রাইম সাইন দিয়ে থাকি। এটার মানে হচ্ছে আমরা একই জিনিস বুঝে যে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। কারণ অ্যাক্টিভ লো সিগন্যাল মানে কি দেখেন, অ্যাক্টিভ লো সিগন্যাল মানে হচ্ছে এটার উল্টা। তার মানে কি যখন ওয়ান থাকবে তখন আমরা বুঝাবো এটা হচ্ছে অফ, যখন জিরো থাকবে তখন আমরা বুঝাবো এটা হচ্ছে অন। তো এটার মানে কি দেখেন, এই পিনটার মানে আমি বলছি বাস হাই ইনেবল, তার মানে কি হাই বাস নামে কিছু একটা আছে, সেইটা হচ্ছে ইনেবল থাকবে। তো দেখেন এইটা কখন ইনেবল থাকবে, জিরো মানে আমরা বুঝাইছি হচ্ছে অন, তার মানে এইটার আউটপুট যখন জিরো হবে তখন হচ্ছে সে অন থাকবে। আর বিএইচির আউটপুট যখন ওয়ান থাকবে তখন সে অফ থাকবে। কারণ হাই বাস মানে কি, তো এইটা যদি একটু চিন্তা করি, দেখেন আমাদের ডেটা যায় কোন পিন গুলা থেকে, AD0 থেকে AD50। এই 16টা পিন দিয়ে 16 বিটের ডেটা যাইতে থাকে। 16 বিটকে কি আমরা দুইটা বাইটে ভাগ করতে পারি না? ধরেন একটা বাইটকে বলতে পারি AD0 থেকে AD7 পর্যন্ত একটা বাইট, AD8 থেকে AD15 পর্যন্ত আরেকটা বাইট। তো এখন একটু চিন্তা করেন কোন পিনগুলা দিয়ে হচ্ছে লোয়ার বিট যাবে, লোয়ার বাইটটা যাবে। যেমন নর্মালি যদি একটু চিন্তা করি, ধরেন আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখছি 13। ওকে, আচ্ছা, এটা কিন্তু 13 না, হেক্সাডেসিমাল 13, সো ভ্যালু কিন্তু আলাদা। যাই হোক, এই ওয়ানটা কি, আচ্ছা হেক্সাডেসিমাল নাম্বার এত ছোট দিয়ে হবে না, একটু বড় লাগবে। সো ধরেন একটু এরকম লিখি FABC, রাইট? দেখেন এই বিসি হচ্ছে আমার 8 বিট, মানে 1 বাইট। আর এই এফ এ এইটা হচ্ছে 8 বিট, মানে আরেক বাইট। এইখানে লোয়ার বাইট কোন, এই বিসি হচ্ছে লোয়ার বাইট, আর এই এফ এ হচ্ছে হায়ার বাইট। দেখেন এই যে হচ্ছে আমার 8টা পিন, এই যে 8টা পিন আছে, কোন 8টা দিয়ে হচ্ছে লোয়ার বাইট যাবে। তো একটু যদি খেয়াল করেন দেখেন এইগুলা নাম্বার কম, 0 থেকে 7। আসলে মানে ইনটিউটিভলি জিনিসটা বোঝা যায়, এই যে হচ্ছে বিসি যে নাম্বারটা, এই নাম্বারটা যাইতে থাকবে AD0 থেকে AD7 এই পিনগুলা দিয়ে। আর এফ এ যে নাম্বারটা, এই নাম্বারটা যেতে থাকবে AD8 থেকে AD15 এই পিনগুলা দিয়ে। তার মানে কি এই পিনগুলোকে আমরা বলতে পারি না লোয়ার পিন, এই পিনগুলোকে আমরা বলতে পারি না হায়ার পিন, বা এই অংশটাকে আমরা বলতে পারি হাই বাস, এবং এই অংশটাকে আমরা বলতে পারি লো বাস। তো যেই মোমেন্টে আমার হাই বাস দিয়ে ডেটা যাইতে থাকবে তখন হচ্ছে এই বাস হাই এনেবলটা আমরা অন করে রাখবো, তার মানে তখন আমরা বুঝাচ্ছি হাই বাস দিয়ে ডেটা যাচ্ছে। তো দেখেন এটা এখানে তাই লেখা, টু ইন্ডিকেট ট্রান্সফার অফ ডেটা ওভার AD8 থেকে AD50। আচ্ছা, তো এই যে হাই বাস, হাই বাসের সাথে হচ্ছে আরেকটা জিনিস কানেক্টেড। হাই বাস মানে হচ্ছে হাই মেমোরি ব্যাংক বা অড মেমোরি ব্যাংক। এইটার মানে কি, এইটার মানে হচ্ছে আমরা যখন মেমোরি ব্যাংক পড়বো সেখানে দেখবো। বাট আপাতত আমরা এতটুকু বুঝে রাখতে পারি যে বিএইচই অন থাকার মানে হচ্ছে হাই বাস দিয়ে ডেটা যাবে। হাই বাস দিয়ে ডেটা যাওয়ার মানে কি, হাই মেমোরি ব্যাংকের থেকে ডেটা আসবে। হাই মেমোরি ব্যাংকের ডেটা মানে কি, অড মেমোরি ব্যাংকের ডেটা আসবে। আচ্ছা, এটা কখন অন থাকবে, এটা যেহেতু একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, যখন জিরো থাকবে তখন হচ্ছে অন থাকবে। অন থাকার মানে কি, হাই বাস থেকে ডেটা আসতেছে। আচ্ছা, এই হচ্ছে বাসা ইনেবলের কথা। এরপরে যদি আমরা আগাইতে থাকি, দেখেন এইটা হচ্ছে আরেকটা পিন, রিড পিন। আচ্ছা, এই একটা কথা বলতে ভুলে গেছি, এই যে বিএইচি পিনটা, এইটা দিয়ে আমরা একটা এক্সটার্নাল ডিভাইস, এক্সটার্নাল কাউকে আমরা জানি যে আমার কোন বাসটা এনেবল আছে, হাই বাস নাকি লো বাস। তো যেহেতু বাইরের দিকে কাউকে জানাই, তো এটা হচ্ছে একটা আউটপুট সিগন্যাল। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা রিড পিনে আসি। দেখেন রিড পিনের উপর একটা বার দেওয়া, তার মানে কি এটা অ্যাক্টিভ লো। এটাকে আমরা খাতায় লিখলে এরকম ভাবে লিখতে পারি RD প্রাইম, এভাবে লিখতে পারি, দুইটা একই জিনিস বুঝে। আচ্ছা, এটা যেহেতু অ্যাক্টিভ লো, তার মানে কি এটা যখন জিরো তখন বুঝাবে সে অন। এখন একটু দেখেন এই পিনটার মানে কি, RD মানে হচ্ছে রিড, তাহলে জিরো যখন থাকবে সে অন থাকবে, তার মানে কি তখন সে রিড করতেছে। আর ওয়ান যখন থাকবে তখন হচ্ছে অফ। অফ থাকার মানে কি, তখন দেখেন অনেকেই মনে করেন অফ থাকার মানে রাইট করতেছে। দেখেন রিড আর রাইট আসলে দুইটা অপোজিট অপারেশন, এরকম ব্যাপার না। অফ থাকার মানে সে রিড করতেছে না। সে একটা জিনিস চিন্তা করেন, একটা মাইক্রোপ্রসেসর কি শুধুমাত্র ডেটা রিড আর রাইটই করে? এটা ছাড়াও তার নানা রকম প্রসেস চালাতে থাকে, রাইট? সো রিড অফ থাকার মানেই কিন্তু রাইট করতে থাকে না। রিড অফ থাকার মানে হচ্ছে রিড করতেছে না এখন। সো অন্য যে কোনো কিছুই করতে পারে, রাইট করতেও পারে, নাও করতে পারে। তো যাকে এটা একটা অ্যাক্টিভ লো পিন। সো তার মানে এটা যখন জিরো থাকে তখন আমরা বুঝে রিড করতেছি। প্রশ্ন হচ্ছে এখন রিড করার মানে কি। দেখেন এখানে অনেকে কনফিউজড হয় দুইটা বিষয়। দেখেন ধরেন আমি 8086 থেকে ডেটা মেমোরিতে রাখতেছি, রাইট? এখন একটু চিন্তা করেন এই মোমেন্টে মেমোরি ডেটা পড়তেছে না। আমি যদি মেমোরির রেসপেক্টে চিন্তা করি তাহলে মেমোরির রেসপেক্টে এটা হচ্ছে রিড করা। আবার একটু চিন্তা করেন 8086 এই মোমেন্টে ডেটা পাঠাচ্ছে, রাইট? তাহলে 8086 এর রেসপেক্টে এটা কি আমরা বলতে পারি রাইট করা।
তার মানে এখন একটা কনফিউশন হয়ে গেল যে এই অপারেশনটা আসলে কি, রিড করা নাকি রাইট করা। তো দেখেন আমরা যে রিড রাইট বা যাকে ডিফাইন করতেছি, আমরা পড়তেছি কাকে, 8086 এ, এবং সিগন্যাল গুলো দিচ্ছে কে, 8086। তো সবকিছু ডিফাইন্ড হবে হচ্ছে 8086 এর রেসপেক্টে। তার মানে দেখেন আমি যে বলতেছিলাম একটা ডেটা মেমোরিতে পাঠাচ্ছি, এই মোমেন্টে আসলে কি হচ্ছে, 8086 সে ডেটা পাঠাচ্ছে, সে রাইট করতেছে। তার মানে এই অপারেশনটাকে আমরা রাইট অপারেশন বলবো। তো এইটা কিন্তু হচ্ছে মনে রাখার জন্য এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে রিড এবং রাইট কিভাবে ডিফাইন্ড হয়। রিড এবং রাইট ডিফাইন্ড হয় 8086 বা মাইক্রোপ্রসেসরের রেসপেক্ট। আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে রিড রাইট বুঝে ফেললাম। So, একটু যদি দেখেন এই রিড সিগন্যালটা কখন লো হয়, T2 T3 আর TW স্টেটের সময়। লো থাকার মানে কি, অন থাকা। So, তার মানে কি, রিড অন থাকে T2 T3 এবং TW স্টেটের সময়। T2 T3 মানে কি, এটা আমরা এতদিন দেখে ফেলছি, মানে এতক্ষণে দেখে ফেলছি। TW কি, সেটা হচ্ছে আমরা ক্লকের লেকচারে দেখবো। এটার মানে হচ্ছে ওয়েট সাইকেল, ওয়েট সাইকেলও এটা অন থাকতে পারে, এবং T2 T3 এটা তো হচ্ছে এটা অন থাকতে পারে। একটু মনে রাখা দরকার, অন মানে কিন্তু লো থাকা, হাই থাকা না, যেহেতু এটা একটা অ্যাক্টিভ লো পিন। আচ্ছা, সো এর পরের পিন গুলাতে আমরা আগে দিয়ে থাকি। So, এই হচ্ছে একটা টেস্ট পিন। এই পিনটা থেকে আসলে তেমন কিছু বোঝার নাই, জাস্ট মনে রাখার জিনিস। দেখেন এইটা একটা অ্যাক্টিভ লো পিন, যেহেতু সেটার উপরে বার আছে। এইটা হচ্ছে একটা ইনপুট পিন, অর্থাৎ এক্সটার্নাল কোনো ডিভাইস থেকে সিগন্যাল পাঠানো হয়। যদি এটা লো থাকে, তার মানে যদি অন থাকে, তার মানে যে এক্সিকিউশন চলতেছিল সেই এক্সিকিউশন চলতে থাকবে, আমরা কিছুই করব না। বাট যদি হচ্ছে এইটা হাই থাকে, তখন কি হবে, তখন হচ্ছে প্রসেসর ওয়েট করতে থাকবে একটা আইডল স্টেট। এই যে টোটাল কাজটা, এটা কিন্তু যে কোনো সময় হবে না। যখন আমরা ওয়েট ইনস্ট্রাকশন দিব, তখনই শুধুমাত্র এই জিনিসটা চেক করা হবে, অন্য সময় কিন্তু না। তো যখন ওয়েট ইনস্ট্রাকশন দিব, তখন চেক করা হবে টেস্ট পিনে কত আসছে। যদি টেস্ট পিনে 0 আসে, তাহলে এক্সিকিউশন চলতেই থাকবে। যদি টেস্ট পিনে 1 আসে, তাহলে ওয়েট করা শুরু করবে। আচ্ছা, তো এরপরের পিন গুলা পড়তে থাকি। এরপর হচ্ছে রেডি পিন। এইখান থেকে হচ্ছে আমরা ওয়েট স্কেলের ব্যাপারটা বুঝতে পারবো। দেখেন রেডি পিনের মানে হচ্ছে 8086 থেকে আমরা ধরেন কোন একটা এক্সটার্নাল মেমোরি বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডেটা পড়ার বা লেখার চেষ্টা করতেছি, ডেটা আর কি পড়ার চেষ্টা করতেছি মেইনলি। তো দেখেন ধরেন আমি কিবোর্ড 8086 এর সাথে লাগাইছি, তো কিবোর্ডে আমি কিছু লিখতেছি, সেই লিখা ভ্যালুগুলা 8086 পড়ার চেষ্টা করতেছে। এখন এই যে ডেটা পাঠানোর স্পিডের একটা হচ্ছে বিষয় আছে। দেখেন ধরেন যদি 8086 খুব ফাস্ট ডেটা পড়তে পারে, আর আমার কিবোর্ডটা যদি খুব স্লো ডেটা লিখতে পারে, তখন কি হবে, 8086 কে প্রত্যেকটা ডেটা রিড করার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে না। এই যে ওয়েট করতে হবে নাকি হবে না, সেই জিনিসটা আমরা বুঝতে পারি এই রেডি সিগন্যালটার মাধ্যমে। এই যে একটা এক্সটার্নাল ডিভাইস, ধরেন এই যে আমি যে কিবোর্ডটার কথা বললাম, সে যখন তার ডেটা নিয়ে রেডি হবে, তখন সে এই রেডি পিনে ডেটা পাঠাবে, যে আমি এখন রেডি আছি, এবং তারপরে হচ্ছে 8086 ডেটাটা পড়ে নেবে। এখন ধরেন আমরা যে হচ্ছে যে জিনিসটা পড়ছিলাম, যে 4টা ক্লক সাইকেল মিলে একটা বাস সাইকেল হয়। সো এইখানে একটা ছোট আরেকটা ইনফরমেশন এখন অ্যাড করি, যে এই 4টা ক্লক সাইকেলের ভিতরে T3 এর পরে অবশ্যই হচ্ছে আমার ডেটা পাইতে হয়, অর্থাৎ আমি যদি রিড করার চেষ্টা করতে থাকি, T3 এর পরে অবশ্যই আমার ডেটা পাইতে হবে। এখন যদি দেখেন T3 এর ভিতরে যদি আমার রেডি পিনে সিগন্যাল না আসে, অর্থাৎ সে যদি রেডি না হয়, তখন কি হবে, T3 এর পরে আরেকটা ক্লক সাইকেল ধরে আমার মাইক্রোপ্রসেসরটা জাস্ট ওয়েট করতে থাকবে, কিছুই করতে থাকবে না, জাস্ট ওয়েট, যে কখন রেডি পিনে সিগন্যাল আসবে, কিবোর্ডের ডেটাটা রেডি হয়েছে। এই যে ওয়েট করার যে সাইকেল, এটা কি আমরা বলি TW বা ওয়েট সাইকেল। এটি হচ্ছে একটু আগে রিপিট করার সময় আমরা দেখছিলাম। সো এইটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল তার, এবং এইটা হচ্ছে একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল। তার মানে এইটা যখন 1 তখন বোঝাবে অন, এইটা যখন 0 তখন বোঝাবে হচ্ছে অফ। দেখো এটার মানে কি একটু দেখেন, ধরেন আমি কিবোর্ড থেকে ডেটা পড়ার চেষ্টা করতেছি, T1 সাইকেল গেল, T2 সাইকেল গেল, T3 সাইকেলে এসে কিবোর্ড আমাকে জানালো সে এখন রেডি, অর্থাৎ এখানে 1 পাঠাইলো। তাহলে 8086 ডেটা পড়ে নিল, শেষ, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন কি হইলো, ধরেন T1 গেল, T2 গেল, T3ও চলে গেল, কিন্তু আমরা দেখতেছি এখনো এই পিন দিয়ে 1 আসতেছে না, এই পিন দিয়ে 0 আসতেছে। তার মানে কি, কিবোর্ড এখনো ডেটা পাঠাইতে রেডি না। তখন কি করবে, মাইক্রোপ্রসেসর হচ্ছে আরেকটা ক্লক পালসে বসে থাকবে, পুরো একটা ক্লক পালস জাস্ট বসেই থাকবে, কিছুই করবে না। এটাকে আমরা বলি হচ্ছে ওয়েট সাইকেল। তো দেখেন এই ক্লক সাইকেল বসে কি করতে থাকবে, সে ওয়েট করতে থাকবে রেডিতে 1 আসার জন্য। আর এই পুরোটা ওয়েট করে ফেললো, রেডিতে তখনও 1 আসেনি, তখন কি করবে, তখন কিন্তু আরো একটা ওয়েট সিগন্যাল আসবে, এটা T4 না হয়, তখন হচ্ছে এটা TW2 বলতে পারি, সেকেন্ড আরেকটা ওয়েটিং, ওয়েটিং পালস আর কি। So, তখন আবার 1 এর জন্য ওয়েট করতে থাকবে, তখনও যদি 1 না আসে, আবার আরেকটা ওয়েটিং সিগন্যাল অ্যাড হবে। So, এরকম করে ওয়েট সাইকেল একটার পর একটা অ্যাড হতে থাকে।
যখনই হচ্ছে একটা ওয়ান পাবো তখনই হচ্ছে আমরা T4 এ এসে আমরা ডেটা রিড করে নিতে পারবো। এই হচ্ছে রেডি পিনটার কাজ। আচ্ছা, রিসেট পিন দিয়ে কি করা যায়? রিসেট পিন দিয়ে আসলে যে নামটা সেটাই করা যায়, রিসেট করা যায়, অর্থাৎ সহজ করে হচ্ছে সবকিছু মুছে, কারেন্ট ইনস্ট্রাকশন বা সবকিছু মুছে আমরা রিস্টার্ট করতে পারি। তো দেখেন এইটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল অর্থাৎ এবং অ্যাক্টিভ হাই সিগন্যাল। তো এইখান দিয়ে যখন ওয়ান পাঠাবো তার মানে হচ্ছে আমার সিস্টেমটা রিস্টার্ট হবে, রিসেট হবে। একটা জিনিস একটু মনে করা দরকার, এই ধরনের জিনিসগুলো আসলে খুবই ক্রুশিয়াল। দেখেন এখান দিয়ে ভুলে যদি আমি ওয়ান পাঠাই দিই আর আমার 8086 যদি জোরে কিছু একটা কাজ চলতে থাকে, কি সমস্যা হবে? আমার সবকিছু ডেটা টেটা সব হারায় যাবে না? এই জন্য এই ধরনের ক্রুশাল জায়গাতে একটা কাজ করা হয়, যে আমি জাস্ট একটা এইখান থেকে ওয়ান পাইলেই সাথে সাথে রিসেট করা শুরু করবো না। দেখেন, মাস্ট বি অ্যাক্টিভ ফর অ্যাটলিস্ট 4 ক্লক সাইকেল। 4 ক্লক সাইকেল ধরে টানা আমি এরকম ওয়ান পাইতে থাকবো, অনেকক্ষণ ধরে ওয়ান পাইতে থাকবো। তারপরে 4 ক্লক সাইকেল ধরে যদি পাই, তারপরে হচ্ছে আমরা এইখান থেকে রিসেট করা শুরু করবো। যে ঠিক আছে, এতক্ষণ ধরে যেহেতু বলতেছে তার মানে এই সিগন্যালটা আসলে ভুলে আসে না, ঠিকভাবে আসছে। তারপর হচ্ছে আমরা রিসেট করা শুরু করতেছি। আচ্ছা, তো এরপরে যদি আগে এই এনএমআই ইন্টারাপ্ট, এই দুটা পিন হচ্ছে আমরা আগেই পড়ে ফেলছি। আচ্ছা, মিন ম্যাক্স পিন। আচ্ছা ঠিক আছে। তো এখন আরেকটা যেটা পিন, এইটা হচ্ছে মিন ম্যাক্স পিন। তো এখানে একটু দেখেন, এম এন মানে মিনিমাম, এম এক্স মানে ম্যাক্সিমাম। এটা হচ্ছে একটা ইনপুট পিন। তো এই পিনের মাধ্যমে আমরা মাইক্রোপ্রসেসরকে জানাই তাকে এখন কোন মোডে কাজ করতে হবে, মিনিমাম মোডে নাকি ম্যাক্সিমাম মোডে। দেখেন, মিনিমামের উপর বার দেওয়া নেই, তার মানে কি এটা অ্যাক্টিভ হাই, তার মানে আমি যখন ওয়ান পাঠাবো তখন এটা অন থাকবে। তার মানে কি যখন ওয়ান পাঠাবো তখন সে মিনিমাম মোডে থাকবে। আবার দেখেন ম্যাক্সিমাম মোডের উপর বার দেওয়া, তার মানে কি? তার মানে হচ্ছে ম্যাক্সিমাম মোড আমার অ্যাক্টিভ লো, তার মানে যখন জিরো দিব তখন সে অন থাকবে। জিরো দিলে ম্যাক্সিমাম মোড অন থাকবে, অর্থাৎ জিরো দিলে ম্যাক্সিমাম মোডে থাকবে। তো এটাই হচ্ছে বিষয়, এই পিনের মাধ্যমে হচ্ছে আমরা এটা ডিফাইন করে দিই যে আমরা আহ, কোন মোডে এখন মাইক্রোপ্রসেসরটাকে নিতে চাই, মিনিমাম মোডে নাকি ম্যাক্সিমাম মোডে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোডের মানে কি? So, ওই যে একটু আগে আমি একটা কেস বলছিলাম যে 8086 ফ্লোটিং পয়েন্টের ম্যাথ হিসাব করতে পারে না। সো এই জন্য আমরা কি করতে পারি, একটা এক্সটার্নাল কো প্রসেসর এটার সাথে লাগাতে পারি, যে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসাব হিসাব করে আমাকে ফেরত দেবে। So এই যে যেই মোডে মাল্টিপল প্রসেসর একসাথে মিলে কাজ করতেছে সেটাকে আমরা বলি ম্যাক্সিমাম মোড। আর যেই মোডে 8086 একাই কাজ করতেছে সেটাকে আমরা বলি হচ্ছে মিনিমাম মোড। তো কোন মোডে আছে তার উপর ডিপেন্ড করে এই 24 থেকে 31 এই 8টা পিন ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। যদি মিনিমাম মোডে থাকে তাইলে হচ্ছে এই কাজগুলা করে, আর যদি ম্যাক্সিমাম মোডে থাকে তাহলে হচ্ছে এই কাজগুলা করে। সো মোডের উপর ডিপেন্ড করে 24 থেকে 31 এই পিনগুলার কাজ কিন্তু ডিফারেন্ট হয়। ওকে, মিনিমাম মোড মানে কি? মিনিমাম মোড মানে হচ্ছে আমার জাস্ট 8086 মাইক্রোপ্রসেসরটাই আছে, এটার সাথে আর কোনো এক্সটার্নাল প্রসেসর কানেক্টেড না। এটার সাথে কিন্তু মেমোরি কানেক্টেড থাকতে পারে, ইনপুট আউটপুট কানেক্টেড থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট এক্সটার্নাল প্রসেসর কানেক্টেড না। আর যদি ম্যাক্সিমাম মোডে থাকে এক্সটার্নাল প্রসেসর হচ্ছে কানেক্টেড। সো এখন আমরা আগে হচ্ছে পড়ি মিনিমাম মোডে এই সিগন্যালগুলোর মানে কি, অর্থাৎ এই পিনগুলা কি কাজ করে। তো প্রথমে একটা, এই যে হচ্ছে আমরা একটা সিগন্যাল পড়ছিলাম যে কে বাস মাস্টার আর কে বাস মাস্টার না, তো এইটা হচ্ছে আমরা S6 পড়ছিলাম, রাইট? এখন এই যে বাস মাস্টার যে অন্য কেউ হবে, বাস মাস্টার হওয়ার জন্য তো আগে রিকোয়েস্ট পাঠাইতে হবে। So এইটি হচ্ছে বিষয়, এই যে হোল্ড পিন, এই পিনটার মধ্যে দিয়ে হচ্ছে রিকোয়েস্ট পাঠানো হয় যে আমি এখন এই বাসটার জন্য রিকোয়েস্ট করতেছি, বাসটা আমাকে দাও। বাসটা যে সাথে সাথে দিয়ে দিবে সেটার কোনো গ্যারান্টি নেই, বাট বাসটা চাচ্ছি আর কি। খানিকটা এটার মতো যে ইন্টারাপ্ট এখান থেকে চাচ্ছি, ইন্টারাপ্টটা সার্ভিস করবি কখন আমি জানি না, বাট ইন্টারাপ্টটা চাচ্ছি যে আমাকে দাও। তো দেখেন এইটা একটা সিগন্যাল যেটা হচ্ছে 8086 এর কাছে যাচ্ছে, সেজন্য এটা হচ্ছে ইনপুট পিন। এবং এটা একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল, তার মানে এখানে যখন ওয়ান যাবে তখন হোল্ডে রিকোয়েস্ট যাবে, যখন জিরো যাবে তখন হচ্ছে কোনো রিকোয়েস্ট যাচ্ছে না। আচ্ছা, এই যে হোল্ডটা আমি পাঠাইলাম, বাসের রিকোয়েস্টটা পাঠাইলাম, 8086 যদি বাসের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ ঠিক আছে বাসটা তোমার কাছে এখন দিয়ে দিচ্ছি, তখন সে HLDA এই পিনটা দিয়ে একটা আউটপুট। HLDA মানে কি? HLDA মানে হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ আমি যে হোল্ড রিকোয়েস্টটা পাঠানো হয়েছে সেটাকে অ্যাকনলেজ করছি, এই রিকোয়েস্ট আমাকে পাঠানো হয়েছে, ঠিক আছে আমি বাসটা দিয়ে দিচ্ছি। So এইটাও দেখেন একটা অ্যাক্টিভ হাই পিন। তো তার মানে কি এখান থেকে যখন ওয়ান আসবে তার মানে কি তখন হচ্ছে ইট রিলিঙ্কুইশেস দ্য বাস টু দ্য রিকোয়েস্টিং ডিভাইস, তার মানে কি বাসের কন্ট্রোলটাকে রিকোয়েস্টিং ডিভাইসের কাছে দিয়ে দেয়, যে নাও এই বাসের কন্ট্রোল দিয়ে দিলাম, এখন তুমি যে হিসাব করতে চাও করো। আচ্ছা, তো দেখেন এইটা কি, এইটা হচ্ছে একটা মানে এই সিগন্যালটা সে এক্সটার্নাল ডিভাইসের কাছে পাঠাবে, তার মানে এটা হচ্ছে একটা আউটপুট পিন।
আচ্ছা, তো এরপরে আমরা আরো আগে দিয়ে থাকি, এরপরের যে পিন দুইটা, এই পিন দুইটা আসলে বোঝা খুবই সহজ। দেখেন ডাব্লিউ আর মানে কি, রাইট। আচ্ছা, তো দেখেন এটার উপর একটা বার দেওয়া, তার মানে কি এটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, তার মানে এটা যখন ওয়ান তার মানে কি এটা অন। রাইট সিগন্যাল অন থাকার মানে কি, মানে এখন রাইট অপারেশন হচ্ছে। একটু চিন্তা করে দেখেন, আমরা রিড আর রাইট কার রেসপেক্টে চিন্তা করি, 8086 এর রেসপেক্টে, তার মানে কি 8086 এখন বাইরে কোন একটা ডেটা পাঠাচ্ছে। ওকে। আচ্ছা, সো এইটা হচ্ছে বাইরের যে যার কাছে পাঠাই তার কাছে এই সিগন্যালটা পাঠায়, এই জন্য এটা হচ্ছে একটা আউটপুট সিগন্যাল। আবার এম আইও, এটার মানে কি, এম মানে মেমোরি, আইও মানে ইনপুট আউটপুট। এই যে ধরেন আমরা রিড অপারেশন করতেছি বা রাইট অপারেশন করতেছি, কার কাছে পাঠাচ্ছি, দুইটা জায়গায় তো আমরা পাঠাতে পারি, আইদার হচ্ছে মেমোরির কাছে অথবা হচ্ছে আউটপুটের কাছে, রাইট, ইনপুট আউটপুটের কাছে, আর তো কোনো জায়গা নেই। আচ্ছা, আরো জায়গা আছে, আরো জায়গা হচ্ছে এক্সটার্নাল কো প্রসেসর বা মাইক্রো প্রসেসর, তখন হচ্ছে এই বাসের এগুলা দিয়ে হচ্ছে আমরা পাঠাতে থাকি, ওইটা হচ্ছে যে হোল্ড আর হোল্ডের কেসে ওইটা জিনিসটা আলাদা। আচ্ছা, তো যখন আমরা মেমোরি বা ইনপুট আউটপুটের কাছে পাঠাই তখন আমরা হচ্ছে এই পিনটার মাধ্যমে বুঝাই যে আমরা কই পাঠাচ্ছি, মেমোরির কাছে না ইনপুট আউটপুটের কাছে। তো দেখেন মেমোরির উপরে বার দেওয়া নাই, তার মানে এইটা হচ্ছে অ্যাক্টিভ হাই, তার মানে যখন ওয়ান তখন হচ্ছে মেমোরি অন, মেমোরি অন থাকার মানে কি এখন আমি মেমোরিতে রিড বা রাইট কিছু একটা করতেছি। আর যখন জিরো, দেখেন আই এর উপরে বার দেওয়া, তার মানে এটা কি অ্যাক্টিভ লো, তার মানে জিরো থাকলে এইটা অন থাকবে, আইও অন, তার মানে কি আইওতে তখন রিড বা রাইট কিছু একটা করতেছে। তো দেখেন এইটাও কি এক্সটার্নাল, আমি কাউকে জানাচ্ছি যে আমি এখন কোথায় কাজ করতেছি, মেমোরি নাকি আইওতে, এই জন্য এটা হচ্ছে একটা আউটপুট সিগন্যাল। আচ্ছা, এরপরে যদি আগাইতে থাকি, এরপরে হচ্ছে আরো একটা সিগন্যাল, ডেটা ইনেবল। এইটার মাধ্যমে আমরা জানাই এই যে আমাদের AD0 থেকে AD15 পিন গুলো আছে, এইটা দিয়ে আমরা কি ডেটা পাঠাচ্ছি নাকি অ্যাড্রেস পাঠাচ্ছি, এই জিনিসটা বুঝে। তো দেখেন ডিএন মানে হচ্ছে ডেটা ইনেবল, সো এইটা দিয়ে আমরা বুঝাই ডেটা এখন পাঠাচ্ছি। সো দেখেন এইটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, তার মানে জিরো থাকলে অন, তার মানে জিরো থাকলে হচ্ছে আমরা ডেটা পাঠাচ্ছি, আর যদি হচ্ছে ওয়ান থাকে তার মানে হচ্ছে আমরা ডেটা পাঠাচ্ছি না, অর্থাৎ এটা হচ্ছে অফ। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সটার্নাল কাউকে পাঠাচ্ছি, এই জন্য হচ্ছে এটা একটা আউটপুট সিগন্যাল। আচ্ছা, এরপরের পিনটা যদি দেখি, DT/R, এই জিনিসটা কাজ করে হচ্ছে একটা ট্রান্সসিভারের জন্য। এখন ট্রান্সসিভার মানে কি, একটু যদি ফেরত আসি, দেখেন ট্রান্সসিভার এটা আসলে দুইটা ওয়ার্ডকে মিলে বানানো হয়েছে। ওয়ার্ড দুইটা কি, ট্রান্সফার আর একটা হচ্ছে রিসিভার, এই দুইটা ওয়ার্ডকে অ্যাড করে বানানো হয়েছে ট্রান্সসিভার। তো তার মানে কি, যেই ডিভাইস ডেটা ট্রান্সফার করতে পারে এবং রিসিভ করতে পারে, অর্থাৎ রিডও করতে পারে রাইটও করতে পারে, সেটাকে আমরা ট্রান্সফার বলতেছি। তার মানে কি এক্সটার্নাল কো প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট সবাই কি আসলে ট্রান্সিভার না? ওইটাই হচ্ছে কথা, যে এইটা দিয়ে আমরা জানি আমরা এখন কি করতেছি, ডেটা ট্রান্সমিট করতেছি নাকি ডেটা রিসিভ করতেছি। সো দেখেন ডিটি, ডেটা ট্রান্সমিট মানে কি পাঠানো, রাইট করে, রাইট। সো এইটা কখন অন থাকবে, এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ হাই সিগন্যাল, সো ওয়ান থাকলে হচ্ছে এটা অন থাকবে, ওয়ান থাকলে তার মানে আমরা বুঝাচ্ছি ডেটা ট্রান্সমিট করতেছি, রাইট করতেছি। আর দেখেন এইটা হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল, তার মানে জিরো থাকলে এটা অন থাকবে, তার মানে যখন জিরো তখন আমরা বুঝাবো রিসিভ করতেছি, অর্থাৎ রিড করতেছি। সো এইটা হচ্ছে মিনিমাম মোডের সেকেন্ড লাস্ট পিন, এএলই, অ্যাড্রেস ল্যাচ ইনেবল। এএলই পিনটা হচ্ছে ডিএন পিনের মতো একটা পিন। দেখেন ডিএন পিন দিয়ে আমরা কি বোঝাচ্ছিলাম, যে আমার যে AD0 থেকে AD15 পিন গুলো আছে, এই পিন গুলো দিয়ে এই মোমেন্টে ডেটা যাচ্ছে। এএলই পিনটা দিয়ে আমরা জাস্ট তার অপোজিটটা বোঝাবো, যে AD0 থেকে AD15 এবং AD16 থেকে AD19, এই যে 20টা পিন, এই 20টা পিন দিয়ে এখন হচ্ছে আমার ডেটা যাচ্ছে, সরি অ্যাড্রেস যাচ্ছে। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করা দরকার, অ্যাড্রেস ল্যাচ ইনেবলটা হাই থাকে বা অন থাকে হচ্ছে T1 স্টেটের সময়। তো এটা কেন, এটা আমরা টাইমিং ডায়াগ্রাম পড়ার সময় বুঝবো, but আপাতত এটা মনে রাখা দরকার। তো এটা হচ্ছে এক্সটার্নাল কাউকে আমরা জানাতে থাকি যে এখন আসলে কি যাচ্ছে, ডেটা নাকি অ্যাড্রেস, সেজন্য এটা হচ্ছে আউটপুট সিগন্যাল। আচ্ছা, এবং এইটা হচ্ছে একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল, তার মানে এইটা যখন ওয়ান থাকে তখনই হচ্ছে অ্যাড্রেস যাইতে থাকে। আচ্ছা, এরপরে যেটা, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পিন, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, যেটা হচ্ছে আমরা 17 আর 18 সাথে মিলিয়ে পড়ছিলাম। দেখেন ইন্টারাপ্ট একটা আমি পাইছি, ইন্টারাপ্ট পাওয়ার পরে ধরেন হচ্ছে এই ইন্টারাপ্টটাকে আমি সার্ভিস করতেও পারি বা নাও করতে পারি, অথবা এনএমআই দিয়ে যদি একটা ইন্টারাপ্ট পাই তাহলে সেটাকে আমার সার্ভিস করতেই হবে। কখন করতে হবে, আমি যে কারেন্ট ইনস্ট্রাকশনটা চালাচ্ছি সেটা শেষ হলে তারপরে করা লাগবে, এইটুকু তো আমরা জানি। বাট দেখেন আমি যে একটা ইন্টারাপ্ট সার্ভিস করা শুরু করছি, সেইটার তো হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট পাঠাইতে হবে, রাইট, যে এই ইন্টারাপ্টটা নিয়ে আমি কাজ করতেছি। এই ইন্টারাপ্টের অ্যাকনলেজমেন্টটা পাঠাই হচ্ছে এই আইএনটি এ পিনটা, এটা হচ্ছে একটা আউটপুট। দেখেন এইটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো পিন, তার মানে কি এটা যখন জিরো থাকে
তার মানে হচ্ছে অন। জিরো থাকার মানে সে হচ্ছে কারো ইন্টারাপ্টকে সার্ভিস। দেখেন এইটাই বলা হয়েছে, when low it indicates an interrupt is being serviced, ওকে। আর যখন হচ্ছে ওয়ান তখন হচ্ছে এটা অফ। তার মানে কি এখন এই মোমেন্টে কোনো ইন্টারাপ্ট সার্ভিস করা হচ্ছে, ওকে। এই হচ্ছে বিষয়। আমরা যদি একটু কিছু জিনিসপত্র একটু কম্বিনেশনে চিন্তা করি, দেখেন এস ফাইভ পিনটার মাধ্যমে হচ্ছে আমরা বুঝাইতাম আমরা কি এখন ইন্টারাপ্ট ইনেবল করা নাকি ইনেবল করা না। দেখেন এইখানে যদি জিরো থাকে তার মানে কি ইন্টারাপ্ট ডিসেবল করা। এখন যদি আমি 18 নম্বর পিন দিয়ে একটা ইন্টারাপ্ট পাঠাই, তখন কি 18 নম্বর পিন ইন্টারাপ্টটা নিবে? যেহেতু হচ্ছে ইন্টারাপ্ট ডিসেবল করা, ওই ইন্টারাপ্টটা নিবে না। তাইলে দেখেন ইন্টারাপ্ট কি একনলেজ করবে? একনলেজ করবে না। তার মানে এখানে আউটপুট কত আসবে? ওয়ান আসবে। ওয়ান কেন? এটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো পিন, ওয়ান মানে হচ্ছে অফ, তাই। আচ্ছা, আবার দেখেন এস ফাইভ এর ভ্যালু ধরেন হচ্ছে আমার ওয়ান রাখা, ওকে। তো এখন আমি এই পিনটা দিয়ে হচ্ছে একটা ইন্টারাপ্ট ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাইলাম। একটা ইনস্ট্রাকশন শেষ হলো, শেষ হওয়ার পরে সে দেখলো যে হ্যাঁ আমি এখন এই ইন্টারাপ্টটা সার্ভিস করতে পারি। তাহলে সে ইন্টারাপ্ট সার্ভিস করা শুরু করলো। শুরু করার পরে কি সে একনলেজ পিন দিয়ে জানাই দিবে যে এখন আমি ইন্টারাপ্ট সার্ভিস করতেছি। যেহেতু এটা একটি লো পিন, তার মানে এটা অন হবে কখন বা জানাবে কি হবে? যখন এটার ভ্যালু হচ্ছে জিরো হয়। So, এই হচ্ছে ডিফারেন্ট কেস গুলা, মানে এই চারটা পিন, এই 17, 18, 24 এবং হচ্ছে এস ফাইভ, এই পিন গুলা কিন্তু কানেক্টেড। একটার ভ্যালুর উপর ডিপেন্ড করে আরেকটা ভ্যালু চেঞ্জ হয়, এই জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝা দরকার। এরপরে হচ্ছে আমরা পড়বো ম্যাক্সিমাম মডেল পিন গুলো, অর্থাৎ ওই আটটা পিনই ম্যাক্সিমাম মোডের জন্য কিভাবে ডিফারেন্ট হয়। ম্যাক্সিমাম মোডে এখন কোন পিন গুলা কি কাজ করে সেটা একটু দেখি। এই যে লাস্টের দুইটা পিন, এই লাস্টের দুইটা পিনকে আমরা বলি কিউএস জিরো এবং কিউএস ওয়ান। কিউ মানে হচ্ছে ওই যে হচ্ছে আমরা ইন্টারনাল আর্কিটেকচার পড়ার সময় একটা জিনিস পড়ছিলাম, ইনস্ট্রাকশন কিউ বা প্রিফেচ কিউ। মানে যেখানে নেক্সট কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা আগে থেকে লোড করে করে এনে দিতাম। কিউএস মানে হচ্ছে কিউ স্ট্যাটাস, কিউ কোন অবস্থায় আছে সেই জিনিসটা জানায় এই দুইটা পিন। খেয়াল করা দরকার এই পিন গুলো একা একা কিন্তু কিছু জানায় না, এই দুইটা পিন একসাথে মিলায় হচ্ছে আমরা কিছু একটা জিনিস বলতে পারি। একা একা এই পিন গুলার ভ্যালু আসলে তেমন করে একটা মিনিং নেই। তো দেখেন এই লেফটের কলামটা হচ্ছে কিউএস ওয়ান আর রাইটের কলামটা হচ্ছে কিউএস জিরো। আচ্ছা, তো যখন হচ্ছে দুইটা দিয়ে জিরো আসতে থাকে তখন আমরা বুঝি এই কিউতে কোনো অপারেশন হচ্ছে না। তার মানে কি ডিউরিং দ্য লাস্ট ক্লক সাইকেল নাথিং ওয়াজ টেকেন ফ্রম দ্য কিউ। অর্থাৎ মানে কি আমার একটা ইনস্ট্রাকশন নেওয়া আছে, মাইক্রোপ্রসেসর ওই ইনস্ট্রাকশনটা নিয়ে কিছু করতেছে, অথবা মাইক্রোপ্রসেসর ওয়েট করতেছে, আইডল স্টেটে আছে, যে কোনো কিছু একটা করতেছে। তো লাস্ট ক্লক সাইকেলে কিউ থেকে কিছু নেয় না, কিউতে কোনো অপারেশন হয় না। আচ্ছা, আবার যখন কিউএস ওয়ানে জিরো থাকে, কিউএস জিরো তে ওয়ান থাকে, তা তখন কি বোঝায়? কিউ থেকে ফার্স্ট বাইটটা নেওয়া হয়েছে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে একটু খেয়াল করে দেখেন, দ্য বাইট টেকেন ফ্রম দ্য কিউ ওয়াজ দ্য ফার্স্ট বাইট অফ দ্য ইনস্ট্রাকশন। তো লাস্ট যে ক্লক সাইকেল সেইখানে হচ্ছে ইনস্ট্রাকশনের ফার্স্ট বাইটটা নেওয়া হয়েছে, ওকে। আবার এটা একটু পরে দেখতেছি, তার আগে হচ্ছে এটা দেখে আসি। যখন দুইটাতেই ওয়ান আসে তখন কি বলা হয়? সাবসিকুয়েন্ট বাইট হচ্ছে ফেচ করা হয়েছে। তার মানে কি দেখেন, ওই যে হচ্ছে আমরা যখন ইনস্ট্রাকশন পড়ছিলাম আমরা কি পড়ছিলাম? একটা ইনস্ট্রাকশনের সাইজ 1 বাইট হইতে পারে, 2 বাইট হইতে পারে, হাইয়েস্ট 6 বাইট হইতে পারে, right? 1 থেকে 6 পর্যন্ত অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ হইতে পারে। তো দেখেন ধরেন একটা 2 বাইটের ইনস্ট্রাকশন, একটা ক্লক সাইকেলে ধরেন আমি ফার্স্ট বাইটটা নিছি, তখন এই দুইটা ভ্যালু আমরা পাবো, কিউএস ওয়ান এ জিরো এবং কিউএস জিরো তে ওয়ান। তারপরের ক্লক সাইকেলে ধরেন তারপরের বাইটটা হচ্ছে আমরা নিছি, অর্থাৎ ইনস্ট্রাকশনের পরের বাইটটা, তখন সেখানে হচ্ছে আমরা কিউএস ওয়ান এ ওয়ান, কিউএস জিরো তে ওয়ান পাবো, দুইটাতে হচ্ছে ওয়ান পাইতে থাকবো। এইভাবে হচ্ছে জিনিসগুলা পাইতে থাকি। আচ্ছা, আর ওয়ান আর জিরোর মানে কি? মানে কিউএস ওয়ানে ওয়ান, কিউএস জিরোতে জিরো মানে কি? এটার মানে হচ্ছে কিউ এমটি, কিউ এর থেকে যা ছিল সবকিছু আমরা বের করে ফেলছি, এখন আমার কিউতে কিছু নাই। এই হচ্ছে কথা। আচ্ছা, তো এর পরের পিন গুলা দেখতে থাকি। এই যে এরপরে হচ্ছে আরো তিনটে স্টেটাস সিগন্যাল আছে। আচ্ছা, একটু খেয়াল করা দরকার, এগুলো কিন্তু হচ্ছে স্টেটাস সিগন্যাল, অর্থাৎ বাইরে আমি কাউকে জানাচ্ছি না। অর্থাৎ এইগুলা কিন্তু হচ্ছে আমার আউটপুট সিগন্যাল। আচ্ছা, তো এইখানেও যদি দেখি এস টুটা হচ্ছে সবার লেফটের কলাম, এস ওয়ান হচ্ছে মাঝখানের কলাম, এস জিরো হচ্ছে এই কলাম। আচ্ছা, তো এই স্ট্যাটাস সিগন্যাল গুলো দিয়ে আমরা কিছু স্ট্যাটাস জানাই যে কি এখন হইতেছে মাইক্রোপ্রসেসরে, এই ধরনের জিনিসগুলো। যেমন যদি একটু খেয়াল করি দেখেন, 000 মানে ইন্টারাপ্ট অ্যাকনলেজ, তার মানে ইন্টারাপ্ট এখান থেকে 17 বা 18 নম্বর পিন কোন একটা দিয়ে কোন ইন্টারাপ্ট আসছে সেটাকে অ্যাকনলেজ করে এখন আমরা কাজ করা শুরু করছি। 001 এর মানে আইও পোর্ট থেকে ডেটা পড়তেছি, 010 মানে হচ্ছে আইও পোর্ট থেকে ডেটা লিখতেছি, 011 মানে হল্টে আছে, মানে ওয়েট করতেছি, এখনো কিছু করতেছি না। 100 মানে হচ্ছে অপকোড ফেচ করতেছি এই মোমেন্টে। 101 এর মানে হচ্ছে মেমোরি থেকে রিড করতেছি, 110 মানে মেমোরিতে রাইট করতেছি, 111 এর মানে প্যাসিভ স্ট্যাটাস। একটু খেয়াল করা দরকার, 011 আর 111 দুইটা কিন্তু এক জিনিসটা। একটা হচ্ছে হল্ট, মানে কিছু একটা করতেছে না তার মাঝখানে আটকাই গেছে। আর 111 মানে হচ্ছে প্যাসিভ স্ট্যাটাস, অর্থাৎ কিছু এখন করতেছি না, আটকাই নেই কিছু।
আচ্ছা, তো এগুলো হচ্ছে নানা ধরনের স্ট্যাটাস সিগন্যাল, যেটা হচ্ছে নানা ধরনের কেস বোঝানো হয় যে আমার মাইক্রোপ্রসেসর এখন কি করতেছে। তো এগুলো একটু মনে রাখা দরকার যে কোন ভ্যালুর মানেটা আসলে কি। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা জিনিস। দেখেন, এই যে লগ যে সিগন্যালটা, এটার মানে কি? এটা দিয়ে প্রথম একটা জিনিস যেটা দেখি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। তার মানে এটা যখন জিরো তখন হচ্ছে এটা অন থাকে। তো যখন অন থাকে তখন সে কি বোঝায়? তখন বোঝায় সে লক আছে। লক থাকার মানে কি? লক থাকার মানে হচ্ছে অল ইন্টারাপ্টস আর মার্কস। এটার মানে কি? এটার মানে হচ্ছে এরকম: ইন্ডিকেটস টু আদার প্রসেসরস টু নট রিকোয়েস্ট ফর সিস্টেম বাস, নো হোল্ড রিকোয়েস্ট ইজ গ্রান্টেড, নো বাস ইজ রিলিঙ্কুইশড টু আদার প্রসেসর। দেখেন, এখানে অনেকগুলা কথা লেখা, একটু যদি আমরা একটু খেয়াল করে দেখেন। সব ইন্টারাপ্ট মার্কস, তার মানে কোনো ইন্টারাপ্ট এখন সার্ভিস করবে না। আবার হোল্ড রিকোয়েস্ট, অর্থাৎ এক্সটার্নাল কেউ যদি আমার কাছে বাসগুলা চাই, সেটাও তাকে দিবে না। সেটা গ্রান্টও করবে না, আগের থেকে চাই রাখলে সেটাও তাকে দিবে না। আবার কোনো প্রসেসর যদি সিস্টেম বাস চায়, তাকেও কিছু দিবে না। তার মানে কি? 8086 একটা লকড স্টেটে আছে, কাউকে সে কিছু দিচ্ছে না, নিজের কাজ নিজে করতেছে, যা শুধুমাত্র এইটাই হচ্ছে আমরা বুঝি লক স্টেটটা মানে। তো এটা যদি একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, তার মানে এটা যখন জিরো তখন অন, যখন ওয়ান তখন হচ্ছে অফ। দেখেন, নর্মালি আসলে এই জিনিসটা অফই থাকা উচিত, রাইট? আমার তো হচ্ছে 8086 কে এক্সটার্নাল জিনিসপাতির সাথে কাজকর্ম করতে থাকে। নর্মালি এটার বেলা কি ওয়ানই থাকতেছে। যখন এটার বেলা জিরো হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতেছি একটা স্পেশাল স্টেটে আছে, লকড অবস্থায় আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর দুইটা পিন পড়ার বাকি। দুইটা পিন যদি দেখি, RQ/GT0, RQ/GT1। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যে হোল্ড পিনটা পড়ছিলাম, ওই হোল্ড পিনের মতো এটা হচ্ছে একই জিনিস। যে এক্সটার্নাল কোনো প্রসেসর আমার কাছে ওই যে বাসের কন্ট্রোলটা চাইতে পারে। বাট আমরা যখন একটু আগে পড়তেছিলাম, দেখেন আমাদের পিন ছিল কয়টা রিকোয়েস্ট করার জন্য? একটাই পিন ছিল, হোল্ড। আর সেটার অ্যাকনলেজমেন্টের জন্য একটাই পিন, এইচএল দিয়ে হোল্ড অ্যাকনলেজমেন্ট। এখন হচ্ছে আমার কাছে দুইটা আসছে। এই দেখেন, 30 আর 31 যে দুইটা পিন আছে, দুইটা দিয়ে হচ্ছে এক্সটার্নাল কো প্রসেসর বা এক্সটার্নাল প্রসেসর বাসের রিকোয়েস্ট চাইতে পারে। দুইটা ডিভাইস একই সাথে কিন্তু রিকোয়েস্ট চাইতে পারে, এই হচ্ছে সুবিধা। কারণ আপনি বলবেন, স্যার এইগুলার একনলেজমেন্টটা কোথায়? তো এইখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। এই পিনটা দিয়ে হচ্ছে ধরেন রিকোয়েস্ট পাঠানো হয়। ধরেন আমি GT0 একটা রিকোয়েস্ট পাঠাইলাম। ধরেন এক্সটার্নাল কোন একটা প্রসেসর, ধরেন 82C55, এটা একটা প্রসেসর, ওকে। এই প্রসেসর দিয়ে আমি একটা রিকোয়েস্ট পাঠালাম এইখানে, যে আমি এখন বাসটা চাই। এই পিনটা দিয়ে তার পরের ক্লক সাইকেলে বা তার পরের কোনো একটা সময় আমাকে হচ্ছে এইটার অ্যাকনলেজমেন্টটা পাঠাবে। যে হ্যাঁ, তুমি বাসটা চাইছিল, তোমার রিকোয়েস্ট গ্রান্ট করা হয়েছে, এখন হচ্ছে তোমাকে বাসটা দিয়ে দেওয়া হচ্ছে। So, এই একই পিন দিয়ে হচ্ছে আমরা ইনপুটে রিকোয়েস্ট পাঠাচ্ছি, একই পিন দিয়ে আউটপুটে হচ্ছে রিকোয়েস্টটা যে অ্যাকসেপ্ট করেছে সেটা জানাচ্ছি। এই জন্যই দেখেন এই পিনটার নাম হচ্ছে RQ/GT। RQ মানে হচ্ছে রিকোয়েস্ট, জিটি মানে হচ্ছে গ্রান্ট। তো রিকোয়েস্টও করা হয়, গ্রান্টও পাঠানো হয়। তো তার মানে কি, একবার হচ্ছে এটা দিয়ে ইনপুট সিগন্যাল যাচ্ছে, একবার এটা দিয়ে একটা আউটপুট সিগন্যাল আসছে। সেই জন্য এই পিন গুলো হচ্ছে বাই ডিরেকশনাল। ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা কি বললাম, যে এখানে দুইটা পিন আছে, RQ/GT0, RQ/GT1। তো এই দুইটা পিন দিয়ে হচ্ছে দুইটা আলাদা আলাদা প্রসেসর একই সাথে হচ্ছে বাস চাইতে পারে। যদি একই সাথে চায়, তাহলে আমি কাকে আগে দেব, কার প্রায়োরিটি বেশি? এইটার একটা ফর্মুলা, রুল আছে, দেখেন। GT0 যে, তার প্রায়োরিটি হচ্ছে GT1 এর থেকে বেশি। ওকে। তো GT0 দিয়ে যে সিস্টেম বাস চাবে, তাকে হচ্ছে আমরা আগে দেওয়ার চেষ্টা করবো। তো এইটা হচ্ছে কথা। তো এই হচ্ছে আমাদের পিনের পড়ালেখা। তো এই পিনগুলোর ক্ষেত্রে যে জিনিসগুলো খুব ভালো করে মনে রাখা দরকার, সেটা হচ্ছে কোন পিন দিয়ে আসলে কি কাজ হয়, কোন পিনের কোন ভ্যালু কি মিট করতেছে। এবং কয়েকটা পিনের কম্বিনেশন খুব ক্লিয়ারলি বোঝা দরকার। এই যে এখানে 17 18, এখানে হচ্ছে 36/5, আর ধরেন মিনিমাম মোডে এইখানে ছিল হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। এই পিনগুলো একসাথে মিলে অনেকগুলো কাজ করে, রাইট? একটার মানে হচ্ছে ইন্টারাপ্টকে আটকায় দাও, একটা মানে ইন্টারাপ্টকে খোলা রাখা আছে, একটা মানে ইন্টারাপ্টকে অ্যাকনলেজ করতেছি, কোনটার মানে কি, এই জিনিসগুলো বোঝা দরকার। এইখান থেকে হচ্ছে সিনারিও বেসড অনেক কোয়েশ্চেন হয়, যে আমি এইখান থেকে ইন্টারাপ্ট পাঠাইছি, এইখান থেকে কোন একটা ভ্যালু পাইছি, এই ভ্যালুটার মানে কি? বা ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু এখন জিরো আছে, আমি ইন্টারাপ্ট পাঠাইছি, এখন কি ইন্টারাপ্ট সার্ভিস হবে নাকি হবে না? বা আমি ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু পাইছি জিরো, ইন্টারাপ্ট পিন দিয়ে ইন্টারাপ্ট পাঠাইছি, তারপরের টাইমটাতে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন দিয়ে কত আউটপুট আসবে? তো এই ধরনের অনেক রকম কোয়েশ্চেন করা যেতে পারে ইন্টারাপ্ট গুলা থেকে। একইভাবে এই যে দেখেন, লক পিনটা ইউজ করে অনেক কিছু বলা যেতে পারে, হোল্ড পিন গুলো ইউজ করে অনেক রকম সিনারিও বানানো যেতে পারে, যে এই ভ্যালু পাঠাইলে কি কি রিটার্ন আসবে, এই ধরনের কিছু। তো এই জন্যই হচ্ছে এই পিন গুলার জিনিসপত্রগুলো খুব ক্লিয়ার থাকা দরকার, যে কোনটা কখন কত ভ্যালু হয় এবং কোন ওই ভ্যালু গুলার মানে কি। এই হচ্ছে আর কি পিন রিলেটেড পড়ালেখা।